অয়ন, কই তুই শালা? এখন আসিস না কেন? আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে। কেন দাঁড়িয়ে আছিস? বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়। আমিও ঘুমাচ্ছি। কি বললি? তুই ঘুমাচ্ছিলি? আজ যে আমাদের ভার্সিটির প্রথম দিন, সেটা কি ভুলে গেছিস? ভুলে যাবারই কথা। ঘুমালে তো তোর মাথা ঠিক কাজ করে না। অয়ন লাফ দিয়ে উঠে ঘড়ির দিকে তাকিয়ে সেট বলল, আজ তাদের ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। সে তো একদম ভুলে বসেছিল। অলরেডি 9টা বেজে গেছে। সে রেডি হবে কখন, যাবে কখন? সে নিজের মাথায় চাপড় মেরে রাফিকে বলল, আরে বন্ধু, আগে বলবি না? আমার তো মনেই ছিল না যে আজ নবীন বরণ অনুষ্ঠান আছে। তা থাকবে কেন? রাতে মনে হয় চুরি করিস আর দিন ভরে ঘুমাস। বেয়াদব কোথাকার! জীবনে কখনো ঠিক সময় এসেছিস? তোকে ছাড়ি দিতে পারে এমন কাউকে দরকার। আচ্ছা ভাই, রাগ করিস না। আমি এই 10 মিনিটে আসছি। তো 10 মিনিট হতে কয় ঘন্টা লাগে আল্লাহ জানি। অয়ন ফোন কেটে দিয়েই বিছানা থেকে লাফ দিয়ে উঠল। এলোমেলো চুলে নিজের দিকে আয়নায় তাকিয়ে নিজেই বলে উঠল, ইয়া আল্লাহ, এই মুখ নিয়ে আজ ভার্সিটিতে গেলে জুনিয়র না, আমাকে দারোয়ান ভেবে বের করে দিবে। বলেই তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল সে। 5 মিনিটের মধ্যে কোনো রকমে ফ্রেশ হয়ে একটা কালো হুডি আর জিন্স পরে নিচে নেমে আসলো। নিচে নামতেই ডাইনিং টেবিলে বসে থাকা তার মা অবাক হয়ে তাকালো। এই সকালে সূর্য কোন দিক দিয়ে উঠলো রে? তুই এত সকালে কোথায় যাস তাড়াহুড়ো করে? মা, আজ নবীন বরণ অনুষ্ঠান। আমি একদম ভুলে গেছিলাম। হায় আল্লাহ, সেজন্যই দেখি আজ ঘুম থেকে উঠেছিস। আয় আগে কিছু খেয়ে নে। সময় নাই মা, রাফি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আজকে যদি দেরি করি তাহলে ও আমার জান খেয়ে ফেলবে। ঠিক তখনই পাশে বসে খবরের কাগজ পড়তে থাকা অয়নের বাবা গম্ভীর গলায় বলল, সারাদিন কি করিস তুই যে সকাল সকাল ঘুমিয়েই ভাঙে না? মানুষের ছেলে ফজরের আগে উঠে পড়াশোনা করে, আর আমার ছেলে দুপুর পর্যন্ত ঘুমায়। বাবা, আমি রাত জেগে গুরুত্বপূর্ণ কাজ করি। কি এমন গুরুত্বপূর্ণ কাজ শুনি? ঠিক তখনই পাশ থেকে তার ছোট বোন আয়রা মুখে জুসের গ্লাস নিয়ে হেসে বলল, বাবা, আমার মনে হয় ভাইয়া সারা রাত জেগে প্রেম করে। এই পিচ্চি, চুপ কর। কোনো মিথ্যে বলছি আমি? সারা রাত ফোনে টিপাটিপি করে আর সকালে কুম্ভকর্ণের মতো ঘুমায়। আয়রা, তোর কিন্তু আজকে খবর আছে। মা দেখছো, ভাইয়া আমাকে ভয় দেখাচ্ছে। তোকে ভয় দেখাবে না তো কি আদর করবে? তুইও সারাদিন ভাইয়ের পিছনে লাগিস। ভাইয়ের পিছনে না লাগলে আমার দিনই ভালো যায় না। অয়ন রাগ দেখিয়ে টেবিল থেকে একটা ব্রেড হাতে নিয়ে বলল, একটা দিন আমাকে শান্তিতে থাকতে দিবি না, তাই না? না দিব না। তাছাড়া ভাইয়া, আজকে তো ভার্সিটির প্রথম দিন। কোনো সুন্দরী আপু দেখলে আবার প্রেমে পড়ে যেও না, কেমন? তুই না একদিন আমার হাতে ধরা খেয়ে শেষ হয়ে যাবি। আগে ধরতে তো পারো। বলিয়ে আয়রা দৌড়ে সোফার পেছনে চলে গেল। অয়নও রাগ দেখিয়ে ওর পিছনে দৌড় দিল। পুরো বাড়ি তাদের চিৎকারে মাথায় উঠে গেল। এই তোমরা থামবি? সকাল সকাল শুরু করেছিস কেন? এদের দেখে মনে হয় না ভাই বোন, মনে হয় জন্মশত্রু। শিট, আমি তো আজ সত্যি মরে গেছি। আবার কি হলো? 9টা 20 বাজে। রাফি আমাকে জীবন্ত কবর দিবে। বলিয়ে অয়ন তাড়াহুড়ো করে জুতা পরে দরজার দিকে দৌড় দিল। পিছন থেকে তার মা ডাক দিল, আরে ব্যাগটা নিয়ে যা। অয়ন আবার ফিরে এসে সোফা থেকে ব্যাগ নিয়ে মায়ের গালে একটা চুমু দিয়ে বলল, বাই মা, দোয়া করো আজ যেন রাফির হাতে মারা না খাই। আমার মনে হয় আজকে ভাইয়ের জানাজা হবে। আয়রা চুপ। অয়ন বের হতেই বাইরে প্রচন্ড রোদ। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রাফির মুখ একদম আগুনের মতো লাল হয়ে আছে। অয়নকে দেখে সে রেগে ফুঁসতে ফুঁসতে সামনে এগিয়ে এলো। আলহামদুলিল্লাহ, অবশেষে মহারাজের ঘুম ভেঙেছে। আরে বন্ধু, রাগ করিস না। দেখ, আমি 10 মিনিটেই চলে আসছি। এই যদি তোর 10 মিনিট হয় তাহলে 1 ঘন্টা কাকে বলে? আচ্ছা সরি, চল এখন। না, যাব না। আগে বল, সারা রাত কি করিস? দেশের গোপন কাজ করি। তুই আর গোপন কাজ? তোকে দেখে মনে হয় সারা রাত তুই ভূতের সিনেমা দেখে ভয় পাস। বন্ধু, তুই আমাকে অনেক ছোট করে দেখিস। কারণ তুই ছোটই। এখন চল তাড়াতাড়ি। দুজন একসাথে বাইকে উঠে ভার্সিটির দিকে রওনা দিল। রাস্তা জুড়ে প্রচন্ড জ্যাম। চারদিকে নতুন স্টুডেন্টদের ভিড়। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ আবার উত্তেজনায় চিৎকার করছে। অয়ন হেলমেট পরে বসে চারপাশ দেখছিল। হঠাৎ তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। রাফি সেটা দেখে ভ্রুকুচকে বলল, এই হাসিটা আমার ভালো লাগছে না। নিশ্চয়ই আবার কিছু পাকাচ্ছিস। আজকে না বন্ধু, আজকে অনেক মজা হবে। তুই যখন এই ডায়লগ দিস তখন কারো না কারো জীবন নষ্ট হয়। অয়ন শুধু মুচকি হাসলো। কিন্তু তার চোখে এমন এক রহস্য লুকিয়েছিল যেটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। বাইরে থেকে সে যতটা হাসি খুশি আর অলস,
তার ভিতরে যেন সম্পূর্ণ অন্য একটা মানুষ লুকিয়ে আছে। ভার্সিটির সামনে এসে রাফি বাইক থেকে নামতেই চারপাশের ভিড় দেখে হা হয়ে গেল। পুরো ক্যাম্পাস রঙিন বেলুন, ব্যানার আর লাইট দিয়ে সাজানো। গেটের সামনে বড় বড় করে লেখা নবীন বরণ 2026। চারদিকে শুধু নতুন স্টুডেন্টদের ভিড়। কেউ বন্ধুদের নিয়ে ছবি তুলছে, কেউ সিনিয়রদের দেখে ভয় পাচ্ছে, আবার কেউ নিজেকে হিরো ভাব নিয়ে হাঁটছে। অয়ন বাইক থামিয়ে হেলমেট খুলে চুলে হাত বুলিয়ে বলল, উফ কি গরম রে বাবা। গরম না, তোর মাথা গরম। চল তাড়াতাড়ি ভেতরে। তুই যা, আমি বাইকটা পার্ক করে আসছি। তাড়াতাড়ি আসিস, আজকে কিন্তু প্রথম দিনই কোনো ঝামেলা করবি না। আমি আবার ঝামেলা করি নাকি? তুই যেখানে থাকিস সেখানে ঝামেলা নিজে থেকেই চলে আসে। রাফি ভিতরে চলে গেল। অয়ন বাইক নিয়ে পার্কিং এর দিকে গেল। বাইক পার্ক করতে করতেই সে চারপাশে তাকাচ্ছিল। হঠাৎ কয়েকজন মেয়েকে দেখে নিজের মনেই বলল, বাহ, ভার্সিটি তো দেখি সিনেমার সেটের থেকেও সুন্দর। ভাই সাবধানে থাকবেন, এই ভার্সিটিতে সুন্দরীর অভাব নাই, কিন্তু সিনিয়র আপুদের রাগও ভয়ঙ্কর। ভয় পেলে জীবন চলে নাকি বন্ধু? ছেলেটা অদ্ভুত ভাবে তাকিয়ে চলে গেল। অয়ন হেলমেট হাতে নিয়ে ধীর পায়ে ভার্সিটির ভিতরে ঢুকতে লাগলো। চারদিকে এত ভিড় যে ঠিক মতো হাঁটাই যাচ্ছে না। কেউ ধাক্কা দিচ্ছে, কেউ দৌড়াচ্ছে। অয়ন মোবাইল বের করে রাফিকে ফোন দিতে যাবে, ঠিক তখনই সামনে থেকে দ্রুত হেঁটে আসা কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। ধপাস, দুজনেই মাটিতে পড়ে গেল। চারপাশে সবাই হঠাৎ থেমে তাকালো। অয়ন কপাল চেপে বলল, ই আল্লাহ, প্রথম দিনেই শহীদ হয়ে গেলাম নাকি? বেয়াদব, চোখে দেখো না। অয়ন মাথা তুলে তাকাতেই কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে। কালো চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে, হালকা নীল শাড়ি পরে আছে, কপালে ছোট্ট টিপ। কিন্তু তার সুন্দর মুখটা এই মুহূর্তে রাগে লাল হয়ে আছে। সে আর কেউ না, পুরো ভার্সিটির সবচেয়ে রাগী সিনিয়র নিশি। নিশি নিজের শাড়ির দিকে তাকিয়ে আরো রেগে গেল। শাড়ির নিচের অংশে জুস পরে পুরো নষ্ট হয়ে গেছে। অসভ্য ছেলে একটা, শাড়িটা নষ্ট করে দিল। এখন নতুনদের বরণ করব কিভাবে? আমি তো নতুন, মনে করেন বরণ হয়ে গেছে। চারপাশের কয়েকজন হাসি চেপে ফেলল। নিশির চোখ আরো বড় হয়ে গেল। কি বললে তুমি? মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আপনি একজন নতুন স্টুডেন্টকে মাটিতে ফেলে বরণ করে ফেললেন, ইতিহাস হয়ে থাকবে। বেয়াদব, অন্যায় করে সরি না বলে উল্টো বকবক করছো। আচ্ছা সরি, কিন্তু ধাক্কাটা তো দুজনেরই লাগছে। আমার ভুল দেখলে কোথায়? এত ভিড়ের মধ্যে মিস ইউনিভার্সের মতো স্পিডে হাঁটলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এই কথা শুনে আশেপাশের কয়েকজন ছেলে মুখ চেপে হাসতে লাগলো। নিশি সেটা দেখে অপমানে আরো ক্ষেপে গেল। তোমার সাহস তো কম না। সাহস কম হলে ভার্সিটিতে টিকে থাকা কঠিন। নাম কি তোমার? অয়ন, পুরো নাম জানতে চাইলে ফর্ম পূরণ করতে হবে। তোমার ফাজলামো আমি একদম সহ্য করতে পারছি না। কিন্তু আমি তো আপনাকে প্রথম দেখলাম, এত তাড়াতাড়ি অপছন্দ করে ফেললেন। চুপ, একদম চুপ। প্রথম দিনই সিনিয়রের সাথে বেয়াদবি করছো। ওহ, আপনি সিনিয়র? কেন, আমাকে দেখে জুনিয়র মনে হয়? না মানে, রাগটা দেখে প্রিন্সিপাল মনে হচ্ছে। চারপাশে আবারও হাসির শব্দ উঠল। নিশি এবার সত্যি সত্যি আগুন হয়ে গেল। তুমি জানো আমি কে? এখনো না, তবে রাগ দেখে মনে হচ্ছে পুরো ভার্সিটি আপনার ভয় পায়। নিশি আপু, কি হয়েছে? আপু, এই ছেলেটা কিছু করেছে? এই বেয়াদবটা আমার সাথে ধাক্কা খেয়ে শাড়ি নষ্ট করেছে। ভাই শেষ, নিশি আপুর সাথে লাগছেন, প্রথম দিনেই এই ছেলের কবর রেডি। বাহ, আমি তো দেখি ফেমাস মানুষের সাথে ধাক্কা খেয়েছি। তোমার এই হাসিটা আমার একদম ভালো লাগছে না। কিন্তু আপনার রাগটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। কথাটা শুনে নিশি কিছুক্ষণ থমকে গেল। ছেলেটার চোখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস, যেন কাউকে ভয় পায় না। কিন্তু পরক্ষণেই নিশি নিজেকে সামলে নিয়ে কড়া গলায় বলল, আজ প্রথম দিন বলে ছেড়ে দিলাম, আবার সামনে পড়লে কিন্তু ভালো হবে না। সামনে তো পড়তেই হবে, একই ভার্সিটিতে পড়ি যখন। দুর্ভাগ্য আমার। আমার কিন্তু ভাগ্য ভালোই মনে হচ্ছে। নিশির আগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। যাওয়ার সময়ও কয়েকবার পিছন ফিরে তাকালো। আর অয়ন দাঁড়িয়ে মুচকি হাসছিল। ঠিক তখন রাফি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে? আমি তোকে পুরো ভার্সিটি খুঁজেছি। দাঁড়া, তুই আবার কি করেছিস? ভাইয়া প্রথম দিনই নিশি আপুর সাথে লাগছে। ইন্নালিল্লাহ, তুই বাঁচবি না। আরে কিছু হয় নাই, শুধু বরণ অনুষ্ঠানটা একটু স্পেশাল হয়ে গেছে। তুই মানুষ না বিপদ। অয়ন শুধু মুচকি হাসলো। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা নিশি এখনো রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। আর অয়নের চোখেও তখন রহস্যময় এক ঝিলিক।
যেন এই সাধারণ ছেলেটার ভিতরে আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। পুরো অডিটোরিয়াম তখন ছাত্রছাত্রীতে ভরা। চারদিকে রঙিন আলো, বেলুন আর ব্যানারে সাজানো বিশাল হলরুম। স্টেজের সামনে বড় বড় করে লেখা নবীন বরণ 2026। নতুন স্টুডেন্টদের মুখে উত্তেজনা, ভয় আর আনন্দ একসাথে মিশে আছে। অয়ন আর রাফি মাঝামাঝি এক জায়গায় বসে আছে। রাফি বারবার চারপাশে তাকাচ্ছে আর অয়ন একদম নির্লিপ্তভাবে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তুই একটু শান্ত হয়ে বসবি? প্রথম দিনেই পুরো ভার্সিটি তোর নাম ছড়িয়ে পড়েছে। ভালোই তো, মানুষ ফেমাস হতে কত কষ্ট করে। তুই ফেমাস না, তুই বিপদ হিসেবে পরিচিত হচ্ছিস। বন্ধু, জীবন ছোট, একটু আনন্দ করা দরকার। ঠিক তখনই স্টেজের আলো জ্বলে উঠল। এক ছেলে আর এক মেয়ে মাইক হাতে স্টেজে উঠল। পুরো হলরুম হাততালিতে গম গম করে উঠল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকের এই দিনটা বিশেষ করে আমাদের নতুন শিক্ষার্থীদের জন্য অনেক স্মরণীয় হতে যাচ্ছে। পুরো হল আবার হাততালিতে ভরে উঠল। অয়ন পাশে এসে ফিসফিস করে বলল, এত হাততালি শুনে মনে হচ্ছে বিয়ে বাড়ি। তুই একটু চুপ থাকবি? কেন? আমি তো সংস্কৃতি উপভোগ করছি। এরপর জাতীয় সঙ্গীত হলো। সবাই দাঁড়িয়ে গেল। অয়নও গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। তার মুখে তখন আর কোনো দুষ্টুমি নেই, চোখে অদ্ভুত এক স্থিরতা। জাতীয় সঙ্গীত শেষ হতেই প্রিন্সিপাল স্যার স্টেজে উঠলেন। পুরো হলরুম সম্মান দেখিয়ে চুপ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা না, এটা মানুষ হওয়ার জায়গা। সবাই মন দিয়ে শুনছে, কিন্তু অয়ন পাশের চেয়ার ঠুকতে ঠুকতে বিরক্ত মুখে বসে আছে। তুই কি করেছিস? বক্তৃতা শুনতে শুনতে ঘুম আসছে। ধরা খাস না আবার। আমি জন্ম থেকেই ধরা খাই না। আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী এবং দায়িত্বশীল কয়েকজন সিনিয়র আজ নবীনদের ফুল দিয়ে বরণ করবে। স্টেজের এক পাশে দাঁড়িয়ে থাকা নিশির দিকে সবার চোখ চলে গেল। আজ নিশিকে অসম্ভব সুন্দর লাগছে। নীল শাড়ি, খোলা চুল আর মুখে হালকা মেকআপ, কিন্তু তার মুখের রাগী ভাবটা এখনো আগের মতোই আছে। রাফি অয়নকে কনুই মেরে বলল, দেখ তোর প্রিয় আগুন আপু। আগুন না বন্ধু, পুরো দাবানল। সাবধানে থাকিস, আবার কিছু বলিস না। আমার মুখে তো তালা দেওয়া নাই। নিশি সহ আরো কয়েকজন সিনিয়র হাতে ফুল নিয়ে জুনিয়রদের দিকে এগিয়ে গেল। একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করছে তারা। কেউ লজ্জা পাচ্ছে, কেউ খুশিতে ছবি তুলছে। নিশি ফুল দিতে দিতে হঠাৎ সামনে বসা অয়নকে দেখে থেমে গেল। অয়ন ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে তাকিয়ে আছে। নিশি মনে মনে বলল, ইয়া আল্লাহ, এই ছেলেটা আবার সামনে পড়লো কেন? নিশি, কি হলো? কিছু না। তারপর জোর করে স্বাভাবিক মুখ করে অয়নের সামনে ফুল বাড়িয়ে দিল। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি। অয়ন ফুলটা হাতে নিতে নিতে হঠাৎ নাটকীয় গলায় বলে উঠল, আহ, মনে হচ্ছে সিনিয়র আপু জুনিয়রকে প্রপোজ করছে। পুরো হল কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ। তারপর চারদিক থেকে চিৎকার, হাসির শব্দ আর শীষ পড়ে গেল। রাফি নিজের মুখ দুই হাতে ঢেকে বলল, ইন্নানিল্লাহ, তুই আজকে মরবি। কি আজে বাজে কথা বলছো তুমি? এভাবে সবার সামনে ফুল দিলে তো মানুষ ভুল বুঝবেই। ভাইয়া রাজি হয়ে যান। প্রথম দিনেই সিনিয়র আপুর ফিদা। পুরো হল আবার হাসিতে ফেটে পড়ল। নিশি লজ্জা আর রাগে একদম লাল হয়ে গেল। নিশি দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ। আচ্ছা আচ্ছা, রাগ করছেন কেন? প্রপোজ করলে সরাসরি বলেন, আমি মানুষ খারাপ না। রাফি এবার সত্যি সত্যি চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা। সে দাঁতে দাঁত চেপে বলল, ভাই থাম আল্লাহর হস্তে। তোমার সাহস তো অনেক। সাহস না আপু, এটা আত্মবিশ্বাস। আমি কিন্তু এক্ষুনি তোমাকে হল থেকে বের করে দিতে পারি। আহা, এত দ্রুত ব্রেকআপ করে দিচ্ছেন। পুরো হল এবার হো হো করে হাসতে লাগলো। স্টেজে দাঁড়িয়ে থাকা হোস্টরাও হাসি চেপে রাখতে পারছে না। একজন স্যার পর্যন্ত চশমা খুলে মুখ ঘুরিয়ে হাসছে। নিশি এবার সত্যি সত্যি রেগে আগুন হয়ে গেল। বেয়াদব ছেলে একটা। আপু, আপনি রাগলে কিন্তু আরো সুন্দর লাগে। এই কথা শুনে পুরো হল আবার এক দফা চিৎকারে ফেটে পড়ল। মেয়েরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে আছে। একটা মেয়ে ফিসফিস করে বলল, ছেলেটা ভয় পায় নাকি? নিশি আপুর সামনে এইভাবে কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ দেখায় নাই। নিশি কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে রইল। তার ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। রাগ হচ্ছে, আবার ছেলেটার কথা শুনে অজান্তেই হাসিও পাচ্ছে, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। নিশি কড়া গলায় বলল, তোমার নামটা মনে রাখলাম, পরে হিসাব হবে। আহা, নাম মনে রাখছেন মানে ব্যাপারটা সিরিয়াস। ভাই থাম, আমি বাঁচতে চাই। অয়ন হেসে ফেলল। নিশি রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল।
কিন্তু যাওয়ার সময়ও তার চোখ বারবার অয়নের দিকেই চলে যাচ্ছিল। আর অয়ন সে ফুলটা হাতে ঘুরাতে ঘুরাতে রহস্যময় হাসি দিচ্ছিল, যেন পুরো পৃথিবীটাই তার কাছে একটা খেলা, আর সে খেলাটা খুব ভালো করেই খেলতে জানে। পুরো অডিটোরিয়াম তখনও হাসির রেশে ভরা। কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার পাশের জনকে ঘটনা বুঝিয়ে বলছে। প্রথম দিনেই এক জুনিয়র ছেলের এমন কাণ্ড দেখে সবাই হতবাক। অয়ন নির্লিপ্ত মুখে ফুলটা ঘুরাতে ঘুরাতে বসে আছে, যেন কিছুই হয়নি। আর পাশে বসা রাফির অবস্থা একদম শেষ। সে বারবার মাথায় হাত দিচ্ছে। ভাই, তোর কি জানের মায়া নাই? জান নিয়ে খেলতে আমি পছন্দ করি। শালা অকালে মরবি। আমি মরি না, আমি মারি। কথাটা বলার সময় তার চোখে এক মুহূর্তের জন্য ভয়ঙ্কর এক ঝিলিক ফুটে উঠল। রাফি থমকে গেল, কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর হেসে বলল, ধুর, কার সাথে কথা বলি? সিনেমা বেশি দেখলে এমনই হয়। জীবনটাই তো সিনেমা বন্ধু। আর তুই সেই সিনেমার ভিলেন। ভুল বললি, আমি হিরো। তুই যেই হোস, আজকে নিশিয়াপুর হাতে তোর খবর আছে। রাগী মানুষদের খেপাতে আলাদা মজা লাগে। তোরে একদিন কেউ সত্যি সত্যি পিটাবে। আগে ধরতে তো হবে। অন্যদিকে অডিটোরিয়ামের এক পাশে দাঁড়িয়ে নিশি রাগী মুখে নিজের শাড়ি ঠিক করছিল। তার বান্ধবীরা সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। একজন বান্ধবী হেসে বলল, নিশি, ছেলেটা কিন্তু হেব্বি দুষ্টু আর সাহসী। সাহসী না, বেশি চালাক। কিন্তু মানতে হবে, তোকে যেভাবে কথায় ভাসিয়ে দিল, আমরা তো হাসতে হাসতেই শেষ। ওই বেয়াদবের কথা শুনে হাসার কিছু নেই। আচ্ছা সত্যি বল, রাগ বেশি লাগছে নাকি মজা পাচ্ছিস? আমারও ভালো লাগছে ব্যাপারটা। আমি দেখতে চাই ছেলেটা কতটা ফাজলামি করতে পারে। ও, তাহলে আগুনে আগুন লাগতে চলেছে। দূর, আমি শুধু ওকে শিক্ষা দিতে চাই। কিন্তু ছেলেটা ভয় পায় না একদম। সবাই ভয় পায়, শুধু সময় লাগে। দূরে বসে থাকা অয়ন হঠাৎ যেন অনুভব করলো কেউ তাকে দেখছে। সে মাথা ঘুরিয়ে সরাসরি নিশির দিকে তাকালো। দুজনের চোখ একসাথে আটকে গেল। কয়েক সেকেন্ড কেউ চোখ সরালো না। রাফি সেটা দেখে বলল, ইয়া আল্লাহ, আবার শুরু হয়ে গেছে। অয়ন মুচকি হেসে হাত নেড়ে দিল নিশির দিকে। নিশির সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বান্ধবীরা হেসে উঠল। নিশি, জুনিয়রটা তোকে ফ্লার্ট করছে। ওর এত সাহস! কিন্তু তোকে মানাচ্ছে। চুপ কর তোরা। এদিকে স্টেজে আবার অনুষ্ঠান শুরু হয়েছে। গান হচ্ছে, নাচ হচ্ছে, কিন্তু অয়নের পুরো মনোযোগ এখন অন্যদিকে। সে মাঝে মাঝেই নিশির দিকে তাকাচ্ছে। আর নিশি, সেও অজান্তে কয়েকবার তাকিয়ে ফেলেছে। রাফি সেটা দেখে বিরক্ত হয়ে বলল, তুই কি সত্যি সত্যি নিশিয়াপুর পেছনে লাগতে চাস? রাগী মেয়েদের চোখে আলাদা নেশা থাকে। তারপর সেই নেশায় মানুষ হাসপাতালে যায়। ভয় পাস কেন? কারণ তোর সাথে থাকি। এখন সিনিয়র এবং জুনিয়রদের পরিচিতি পর্ব হবে। সবাই একে একে নিজেদের পরিচয় দিবেন। এখন মজা হবে। তুই কিছু করবি না প্লিজ? আমি খুব ভদ্র ছেলে। তোর মতন ভদ্র ছেলে থাকলে পুলিশ বেকার হয়ে যেত। একে একে সবাই স্টেজে গিয়ে পরিচয় দিচ্ছে। কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে। হঠাৎ গেস্ট বলল, এবার নতুনদের মধ্যে থেকে কেউ যদি কিছু বলতে চায় তাহলে স্টেজে আসতে পারেন। অয়ন সাথে সাথে উঠে দাঁড়ালো। রাফি চেয়ার ধরে টেনে বলল, বস, আল্লাহর হস্তে বস। বন্ধু, ট্যালেন্ট লুকিয়ে রাখা পাপ। তুই ট্যালেন্ট না, দুর্যোগ। কিন্তু অয়ন ইতিমধ্যে স্টেজের দিকে হাঁটতে শুরু করেছে। পুরো হল কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। আর নিশি, সে দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। চোখে বিরক্তি, কিন্তু ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠেছে। সে মনে মনে বলল, দেখি বেয়াদবটা এবার কি করে। পুরো অডিটোরিয়ামের চোখ তখন স্টেজের দিকে। অয়ন দুই হাত পকেটে ঢুকিয়ে এমন ভাব নিয়ে হাঁটছে যেন সে কোনো বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্র না, পুরো অনুষ্ঠানের প্রধান অতিথি। রাফি পিছন থেকে মাথায় হাত দিয়ে বলল, শালা মরার জন্য উঠে পড়ে লাগছে। ভাই, ও কি সবসময় এমন? না ভাই, কখনো কখনো এর থেকেও খারাপ হয়। এদিকে অয়ন স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়াতেই পুরো হল চুপ হয়ে গেল। হোস্ট মুচকি হেসে বলল, আপনার নাম? নাম বললে তো সবাই প্রেমে পড়ে যাবে। তবুও বলুন। আমি অয়ন, নতুন ছাত্র। ভবিষ্যতে দেশের সম্পদ হওয়ার ইচ্ছা আছে। একজন স্যার হাসি চেপে কাশলেন। পিছন থেকে কেউ চিৎকার দিল, ভাই, আপনি এখন থেকেই জাতীয় সম্পদ। হল আবার হাসিতে ফেটে পড়ল। অয়ন মাথা নুইয়ে সালাম দেওয়ার ভঙ্গি করল। ধন্যবাদ প্রিয় জনগণ। নিশি দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মুখে বিরক্তি ভাব থাকলেও চোখে চাপা হাসি স্পষ্ট। সে মনে মনে বলল, ফাজিল একটা। আচ্ছা অয়ন, আপনি আমাদের জন্য কি করবেন? আমি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিব। প্রিয় ভাই ও বোনেরা,
বিশেষ করে সিনিয়র আপুরা। সিনিয়র আপু বলেই সে সরাসরি নিশির দিকে তাকালো। নিশির সাথে সাথে চোখ কুঁচকে তাকালো। অয়ন আবার বলল, বিশ্ববিদ্যালয়ে জীবনে টিকে থাকতে হলে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1, ভালো বন্ধু। 2, টাকা। একদম সত্যি। আর 3, রাগী সিনিয়র আপুদের থেকে দূরে থাকা। পুরো হল ধপাস করে হাসিতে ফেটে পড়ল। নিশির চোখ একদম বড় হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীরা মুখ চেপে হাসছে। একজন স্যার পর্যন্ত হাসতে হাসতে চশমা খুলে ফেললেন। অয়ন আবার বলল, কারণ তারা দেখতে যত সুন্দর হয়, রাগ তত ভয়ঙ্কর হয়। সবাই এবার শীষ দিয়ে উঠল। নিশি দাঁত চেপে মনে মনে বলল, বেয়াদব ছেলে, নিচে নামুক আজকে। অয়ন হঠাৎ পকেট থেকে একটা কাগজ বের করলো। হোস্ট অবাক হয়ে বলল, এটা কি? এটা আমার রিসার্চ পেপার। কোন বিষয়? রাগী মেয়েদের সাথে কথা বললে বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। পুরো অডিটোরিয়াম এবার লিটারালি কাঁপতে লাগলো হাসিতে। রাফি চেয়ারে মাথা ঢুকতে লাগলো। ইয়া আল্লাহ, আমি এই পাগলের বন্ধু কেন? প্রথম পর্যবেক্ষণে দেখা গেছে রাগী মেয়েরা প্রথমে ধমক দেয়, দ্বিতীয় পর্যায়ে তারা চোখ গরম করে তাকায়। এই বলে সে সরাসরি নিশির দিকে তাকালো। নিশি সত্যি সত্যি চোখ গরম করে তাকিয়ে আছে। পুরো হল আবার হো হো করে হেসে উঠল। অয়ন নাটকীয় ভাবে বুক চেপে বলল, এবং তৃতীয় পর্যায়ে বেচারা ছেলেটা গায়েব হয়ে যায়। তাহলে সাবধানে থাকো বাবা। স্যার, আমি ঝুঁকি নিতে ভালোবাসি। নিশি এবার আর সহ্য করতে না পেরে সামনে এগিয়ে এসে বলল, আপনার নাটক শেষ হলে নিচে নামবেন। আহা, এত তাড়াতাড়ি আমাকে মিস করতে শুরু করলেন। পুরো হল আবার চিৎকারে ফেটে পড়ল। নিশির বান্ধবীরা তো হাসতে হাসতে শেষ। নিশির আগে ফুঁসছে। অয়ন হঠাৎ চুপচাপ নিশির দিকে তাকিয়ে চোখ মেরে দিল। পুরো হল ও এই চিৎকারে ভরে গেল। নিশি একদম থমকে গেল। তারপর এমন চোখ গরম করে তাকালো যেন এক্ষুনি অয়নকে জ্বালিয়ে ফেলবে। রাফি দাঁড়িয়ে চিৎকার দিল, শালা শিওর মরবে। অয়ন কিন্তু একটুও ভয় পেল না, বরং মাইকের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, সবাই দোয়া করবেন যেন আমি আজকে বেঁচে বাড়ি ফিরতে পারি। ভাই, আমরা আপনার জন্য মিলাদ পড়ব। ঠিক আছে অয়ন, আপনি সত্যিই অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন। ধন্যবাদ। ছোটবেলা থেকে আমি প্রতিভাবান। আমন এখন। অয়ন মুচকি হেসে নিচে নামতে লাগলো, কিন্তু নামার সময় আবার নিশির পাশ দিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আপু, রাগলে কিন্তু আপনাকে ভয়ঙ্কর সুন্দর লাগে। নিশির নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। তারপর সে ঘুরে তাকাতেই অয়ন দুষ্ট হাসি দিয়ে চলে গেল। নিশি মনে মনে বলল, এই ছেলেটা একদিন আমাকে পাগল বানাবে। আর দূরে দাঁড়িয়ে থাকা অয়ন, তার ঠোঁটে তখনও সেই রহস্যময়ী হাসি, যেন সবকিছুই তার নিয়ন্ত্রণে। অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। পুরো ক্যাম্পাসে তখনও হইচই চলছে। কেউ বন্ধুদের সাথে সেলফি তুলছে, কেউ নতুন পরিচিতদের নিয়ে আড্ডা দিচ্ছে। অয়ন আর রাফি ধীরে ধীরে পার্কিং এর দিকে হাঁটছে। রাফি এখনো মাঝে মধ্যে হেসে ফেলছে অয়নের স্টেজের কাণ্ড মনে করে। ভাই, তুই আজকে যা করলি না, আমি জীবনেও ভুলবো না। মানুষকে হাসানো ভালো কাজ বন্ধু। হাসানো না, তুই পুরো ভার্সিটির হার্ট অ্যাটাক উঠাই দিয়েছিস। কিন্তু অনুষ্ঠানটা জমছিল না, আমি জমিয়ে দিলাম। হ্যাঁ, বিশেষ করে নেশিয়াপুর লাইভ। আপুর রাগটা কিন্তু সত্যিই সুন্দর। তুই সত্যিই মরবি। দুজন বাইকে উঠে বসলো। অয়ন বাইক স্টার্ট দিতেই বিকট শব্দ করে ইঞ্জিন গর্জে উঠল। চারদিকে সন্ধ্যার ঠান্ডা বাতাস। রাস্তার দুই পাশে লাইট জ্বলছে। শহরটা যেন অন্যরকম সুন্দর লাগছে। বাইক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাফি পিছনে বসে বলল, অয়ন, তুই এমন কেন রে? সিনিয়রদের দেখে একটু তো ভয় পা। আরে ধুর, ভয় পেলে কি লাইফে মজা থাকে নাকি? তুই মজা করতে করতে একদিন কবরেও চলে যাবি। কবরেও গেলে স্টাইল মেনটেন করব। নেশিয়াপু কিন্তু ডেঞ্জারাস, কবে যে তোকে খুন করে দেবে। অয়ন বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। তারপর অদ্ভুত শান্ত গলায় বলল, এসব খুন খারাপিতে আমি ভয় পাই না, আমি তো খুন করতে পছন্দ করি। কথাটা শুনে রাফি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। বাতাসের শব্দের মাঝেও অয়নের গলাটা কেমন ঠান্ডা লাগছিল। তারপর রাফি হেসে বলল, ধুর, তোর এই ডায়লগগুলো শুনলে মানুষ সত্যি সত্যি ভয় পাবি। ভয় পাওয়াটাও একটা আর্ট। তোর এইসব ফাজলামির জন্য কবে যেন পুলিশ ধরে নিয়ে যাবে। আরে এতই সোজা? পুলিশ আমাকে কখনোই ধরতে পারবে না। কেন শুনি? কারণ আমি পুলিশের থেকেও ডেঞ্জারাস। এক মুহূর্তের জন্য চারপাশটা কেমন নীরব হয়ে গেল। রাফি অয়নের দিকে তাকালো। ছেলেটা হাসছে ঠিকই, কিন্তু তার চোখে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যেটা স্বাভাবিক না, যেন ভিতরে ভয়ঙ্কর অন্ধকার কিছু লুকিয়ে আছে। কিন্তু পরক্ষণেই অয়ন হেসে উঠল। আরে ভয় পেলি নাকি?
তুই মাঝে মাঝে এমন কথা বলিস যে সত্যি সত্যি সন্দেহ হয়। কি সন্দেহ হয়? তুই রাতে চুরি ডাকাতি করিস? বন্ধু, আমি যদি ডাকাত হতাম তাহলে তোর মতো গরিবের সাথে ঘুরতাম না। ঠিকই, তুই হলে বড়লোক ডাকাত হতিস। অবশ্যই, ক্লাসি ভিলেন। রাস্তার মাঝখানে লাল সিগন্যালে বাইক থামলো। পাশে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। রাফি মজা করে বলল, দেখ, পুলিশ এসেছে তোকে ধরতে। অয়ন ধীরে মাথা ঘুরিয়ে পুলিশের দিকে তাকালো। তার ঠোঁটে ছোট্ট হাসি ফুটে উঠল। এরা আমাকে ধরবে? এরা তো নিজেরাই জানে না কাকে খুঁজে বেড়াচ্ছে। কি বললি? বললাম ক্ষুধা লাগছে। শালা, তোর কথা বুঝে দেয়। সবুজ বাতি জ্বলতেই অয়ন আবার বাইক ছুটিয়ে দিল। কিছুক্ষণ পর তারা রাফিদের এলাকার সামনে পৌঁছে গেল। অয়ন বাইক থামাতেই রাফি নেমে পড়ল। আচ্ছা, আমি যাই। আর শোন, কালকে নিশাপুর সামনে একটু কম ফাজলামি করিস। সেটা আপুর ব্যবহারের উপর নির্ভর করছে। তুই মানুষ না, বিপদ। ধন্যবাদ। আর হ্যাঁ, আজকে তুই যে বলেছিলি এসব খুন খারাপের ডায়লগ কম মারিস। কিছু কিছু সত্যি কথা মানুষ মজা ভেবে উড়িয়ে দেয় বন্ধু। ধুর, আবার শুরু করলি? রাফি মাথা নাড়িয়ে নিজের বাড়ির ভিতরে চলে গেল। অয়ন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বাইক ঘুরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। রাস্তার আলো তার মুখে পড়ছে। বাইরে থেকে সে আগের মতোই দুষ্টু, অলস, ফাজিল একটা ছেলে। কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অন্ধকার, যেটা এখনো কেউ জানে না। রাত তখন প্রায় 10:30। পুরো শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। রাস্তার লাইটগুলো ঝাপসা আলো ফেলছে ফাঁকা রাস্তায়। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। অয়ন বাইক চালিয়ে যাচ্ছিল একদম নীরব মুখে। এখন তার মুখে সেই দুষ্টু হাসি নেই, চোখে নেই কোনো ফাজলামি, বরং পুরো মানুষটাই কেমন বদলে গেছে। কিছুক্ষণ পর সে শহরের এক নির্জন এলাকার সামনে এসে বাইক থামালো। জায়গাটা বাইরে থেকে পুরনো একটা গুদামের মতো। চারপাশে বিশাল দেয়াল। বাইরে কয়েকজন কালো পোশাক পরা গার্ড দাঁড়িয়ে আছে। অয়ন বাইক থেকে নামতেই সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম বস। অয়ন কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে হেলমেট খুলল। তারপর পকেট থেকে কালো একটা মাস্ক বের করে মুখে পরে নিল। মুহূর্তেই যেন পুরো পরিবেশটা ভারী হয়ে গেল। ভিতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসছে। অয়ন ধীর পায়ে ভিতরে ঢুকলো। ভিতরে বিশাল একটা হল রুম। চারদিকে ম্লান আলো। মাঝখানে কয়েকটা ছেলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তাদের মুখে রক্ত, শরীরে আঘাতের দাগ। আর কয়েকজন গার্ড নির্মম ভাবে তাদের মারছে। একটা ছেলে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাদেরকে কেন তুলে এনেছেন বলবেন তো? আমাদের বস জানে আমাদের কাছে হুকুম আছে তোদের মারার, তাই মারছি। আমরা কি করেছি সেটা বস বলবে। ঠিক তখনই ভারী বুটের শব্দ ভেসে এলো। পুরো রুম মুহূর্তেই চুপ হয়ে গেল। সব গার্ড একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করলো। সবাই একসাথে বলল, আসসালামু আলাইকুম বস। ছেলেগুলো ভয় নিয়ে দরজার দিকে তাকালো। কালো পোশাক, মুখে কালো মাস্ক, ঠান্ডা চোখ। ধীরে ধীরে ভিতরে ঢুকলো অয়ন। কিন্তু এই অয়ন আর ভার্সিটির সেই দুষ্টু ছেলেটা এক না। এখানে তার চোখে শুধু ভয়ঙ্কর অন্ধকার। একটা ছেলে কাপা গলায় বলল, আমাদেরকে এখানে তুলে এনেছেন কেন? কে আপনি? তোদের তুলে আনা হয়েছে আদর আপ্যায়ন করার জন্য। শুনেছি তোরা নাকি জামাই আদর খেতে খুব পছন্দ করিস। পাশে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো নিচু মাথায় দাঁড়িয়ে আছে। পুরো রুমে এমন ভয়ঙ্কর নীরবতা যে কারো নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। একটা ছেলে সাহস করে বলল, কে আপনি? অয়ন ধীরে ধীরে নিচু হয়ে ছেলেটার মুখের কাছে মুখ নিয়ে গেল। তারপর ফিসফিস করে বলল, তোদের নজর তো খুব বাজে, তাই না রে? মানে কি বলতে চান? অয়ন হঠাৎ সামনে থাকা টেবিলে জোরে ঘুষি মারল। সবাই কেঁপে উঠল। অয়ন ঠান্ডা অথচ ভয়ঙ্কর গলায় বলল, তোরা আজকে সিনিয়র নিশির দিকে বাজে চোখে বারবার তাকিয়েছিস। ছেলেগুলোর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। একজন তোতলাতে তোতলাতে বলল, আপনাকে কে বলল? আমার চোখ হচ্ছে শকুনের চোখ। আমার চোখ ফাঁকি দেওয়া যায় না। কথাটা বলার সময় তার গলায় এমন এক ভয়ঙ্কর শান্তি ছিল, যেটা আরো বেশি ভয়ঙ্কর। অয়ন আবার বলল, শুধু তাকিয়েই থামিস নাই, তোরা ওর শরীরে হাত দেওয়ারও চেষ্টা করেছিস। ভাই, ভুল হয়ে গেছে। কে আপনি বলুন প্লিজ। অয়ন কিছু বলল না। সে শুধু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক গার্ডের দিকে তাকালো। গার্ড ঠান্ডা গলায় বলল, এ হচ্ছে শহরের মাফিয়া কিং। কথাটা শুনে ছেলেগুলোর বুকের ভিতর যেন সবকিছু থেমে গেল। তাদের চোখ বড় বড় হয়ে গেল। একজন তো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মাফিয়া কিং? বস, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। অয়ন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের চারপাশে ঘুরতে লাগলো।
তার ভারী বুটের শব্দে পুরো রুম কেঁপে উঠছে। মানুষ ভুল করলে ক্ষমা পেতে পারে। সে হঠাৎ থেমে এক ছেলের সামনে দাঁড়ালো, তারপর নিচু হয়ে চোখে চোখ রেখে বলল, কিন্তু মেয়েদের অসম্মান করা এটা ভুল না, এটা অপরাধ। আর হবে না বস, আল্লাহর কসম আর হবে না। আজকে নিশি ছিল, কালকে অন্য কোনো মেয়ে হবে। তারপর তোদের মতো জানোয়ারদের জন্যই মেয়েরা রাস্তায় নিরাপদ না। পুরো রুম নিস্তব্ধ। গার্ডগুলো পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে তাদের বস মেয়েদের অসম্মান একদম সহ্য করতে পারে না। অয়ন ধীরে ধীরে নিজের গ্লাভস ঠিক করতে করতে বলল, হাত ভাঙা হয়েছে? না বস, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এবার শুরু করো। না বস প্লিজ, মাফ করে দিন, আমরা আর কখনো এমন করব না। কিন্তু অয়নের চোখে কোনো দয়া নেই। সে ধীরে ধীরে ফিরে হাঁটতে লাগলো, তারপর থেমে না তাকিয়ে বলল, মনে রাখিস, মেয়েদের দিকে বাজে নজর দিলে চোখ উপড়ে ফেলতেও আমার হাত কাঁপে না। তারপর আবার শুরু হলো ভয়ঙ্কর চিৎকার। আর অয়ন, সে নীরব মুখে অন্ধকার করিডোর ধরে হাঁটতে লাগলো, যেন এই ভয়ঙ্কর দুনিয়ার রাজা সে নিজেই। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারদিকে একদম নিস্তব্ধতা। শহরের ব্যস্ত রাস্তা এখন প্রায় ফাঁকা। দূরে কোথাও দু একটা গাড়ির শব্দ শোনা যাচ্ছে। অয়ন ধীরে ধীরে বাইক চালিয়ে নিজের বাড়ির সামনে এসে থামলো। তার চোখে এখনো সেই ঠান্ডা ভাবটা রয়ে গেছে। মুখে কালো মাস্কটা খুলে পকেটে ঢুকালো সে। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে আগের মতো দুষ্টু ছেলের ভাবটা মুখে ফিরিয়ে আনলো, যেন কয়েক ঘন্টা আগে সেই ভয়ঙ্কর মানুষটার সাথে এই ছেলেটার কোনো সম্পর্কই নেই। অয়ন দরজা খুলে ভিতরে ঢুকতেই ড্রয়িং রুমের লাইট জ্বলতে দেখলো তার মা সোফায় বসে আছে, মুখে দুশ্চিন্তায় স্পষ্ট। বাবা খবরের কাগজ হাতে বসে থাকলেও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আর আয়রা মোবাইল হাতে বসে বসে বিরক্ত মুখে গেম খেলছে। অয়ন ঢুকতেই তিনজন একসাথে তাকালো। এতক্ষণ কই ছিলি তুই? আরে মা, একটু দেরি হয়ে গেছে। দেখো কোথাও আড্ডা মেরে এসেছে। ভাইয়া, তুই সেই সকালে গেলি আর রাতে ফিরছিস, একেবারে প্রেম করে বিয়ে করে আসলি নাকি? এই পিচ্ছি, চুপ করবি? আমি কিন্তু বুঝি সব। কি বুঝিস শুনি? নিশ্চয়ই কোনো সুন্দরী আপুর সাথে ঘুরে এসেছিস। আয়রা, বেশি পাকামি করিস না। ধর, সত্যি কথাই তো বললাম। বাবা এবার খবরের কাগজটা টেবিলে রেখে গম্ভীর গলায় বললেন, বেয়াদব, ভার্সিটি শেষ হয়েছে কখন, আর এত দেরি করে আসছিস কেন? একটু রাফির সাথে আড্ডা দিচ্ছিলাম। সারা জীবন আড্ডাই দিবি, কাজ কাম তো নাই। বাবা, মানুষ শুধু কাজ করলেই তো জীবন না, আড্ডাও দরকার। তোর জীবনটাই আড্ডা। বাবা, ভাইয়ের জীবনে মেইন কাজ হচ্ছে ঘুমানো আর ফাজলামি করা। একদম চুপ। আচ্ছা হয়েছে, সারাদিন পরে ছেলে বাসায় আসছে, আসতেই সবাই ঝগড়া শুরু করছো কেন? আমি শুধু চাই ছেলেটা একটু মানুষ হোক। বাবা, এই কথা শুনে আমার কোমল হৃদয় ভেঙে গেল। ভাইয়ের আবার হৃদয়ও আছে নাকি? তুই আজকে বেশি কথা বলছিস। আয় খেয়ে নে, তোর জন্য খাবার রেখে দিছি। অয়ন উঠে মায়ের পিছনে পিছনে গেল। ডাইনিং টেবিলে বসতেই মা প্লেটে ভাত তুলে দিতে লাগলো। সারাদিন কিছু খেয়েছিস ঠিক মতো? তোমার হাতের খাবার ছাড়া পেট ভরে না মা। ঢং করিস না, খা চুপচাপ। আচ্ছা ভাইয়া, সত্যি করে বল তো, কোনো মেয়ের সাথে প্রেম করছিস? তুই মরবি নাকি আজকে? তাহলে নিশি আপুকে? নিশি আবার কি? ভাইয়ের ভার্সিটির রাগী সিনিয়র আপু। তুই এত কিছু জানলি কিভাবে? আমার খবরের নেটওয়ার্ক আছে বেশ। ফালতু নেটওয়ার্ক। আচ্ছা মেয়েটা কেমন? অয়ন ভাত খেতে খেতে থেমে গেল, তারপর অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন। ইস, ভাইয়া প্রেমে পড়ে গেছে। আরে ধুর না, এই বয়সে প্রেম ছাড়া আর কোনো কাজ নেই। বাবা, তুমি আমাকে খুব ভুল বুঝো। তোকে বুঝার মতো কিছু রাখছিস? পুরো ডাইনিং টেবিলে হাসাহাসি শুরু হয়ে গেল। সবাই এর সাথে হাসছে, অয়নও। কিন্তু কেউ জানে না কয়েক ঘন্টা আগে এই ছেলেটা কেমন ভয়ঙ্কর রূপে ছিল না। কেউ জানে না এই হাসি খুশি অলস ফাজিল ছেলেটার ভিতরে লুকিয়ে আছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর নাম। খাওয়া শেষ করে অয়ন ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে রইল। এক পাশে পড়ে আছে ভার্সিটির ফুলটা, যেটা নিশি তাকে দিয়েছিল। অয়ন ফুলটা হাতে নিয়ে হালকা হেসে বলল, রাগী আপু, তোমাকে নিয়ে খেলাটা ইন্টারেস্টিং হবে। কিন্তু পরক্ষণেই তার ফোনে একটা মেসেজ আসলো। বস, কাজ শেষ। মুহূর্তেই অয়নের চোখের হাসিটা মিলিয়ে গেল। সে ধীরে ধীরে ফোন লক করলো, তারপর অন্ধকার জানালার দিকে তাকিয়ে রইল, যেন রাতের অন্ধকারটাই তার আসল পরিচয়। পরের দিন সকাল, পুরো ভার্সিটি আবারও ছাত্রছাত্রীদের কোলাহলে জমে উঠেছে।
কেউ ক্লাসে যাচ্ছে, কেউ ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, কেউ আবার নতুন নতুন বন্ধুত্বে ব্যস্ত। গেটের সামনে বাইক থামিয়ে অয়ন হেলমেট খুলতেই কয়েকজন জুনিয়র মেয়ের চোখ ওর দিকে চলে গেল। একজন ফিসফিস করে বলল, ওই যে কালকের ছেলেটা, যে নিশি আপুকে স্টেজে ফ্ল্যাট করেছিল। ছেলেটা ভয়ঙ্কর। অয়ন কিছুই শুনলো না, এমন ভাব করে চুলে হাত বুলিয়ে হাঁটতে শুরু করলো। পাশে রাফি বিরক্ত মুখে হাঁটছে। তুই এখন পুরো ভার্সিটির নিউজ হয়ে গেছিস। মহান মানুষদের নিয়েই আলোচনা হয় বন্ধু। তুই মহান না, তুই মানসিক রোগী। বন্ধু, চারিদিকে এত গরম, আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি যাতা বলছিস? ঠিকই বলছি বন্ধু, চারিদিকে যদি এত হট সিনিয়র আপুরা থাকে তাহলে কি সুস্থ থাকা যায়? কথাটা বলেই সে পাশের বেঞ্চের দিকে তাকালো, যেখানে নিশি তার কয়েকজন বান্ধবীর সাথে বসে গল্প করছে। আজ নিশির সাদা কালো কম্বিনেশনের একটা ড্রেস পরে এসেছে, খোলা চুল বাতাসে উড়ছে, মুখে আগের মতোই সেই রাগী অথচ সুন্দর অভিব্যক্তি। অয়নকে দেখে নিশির চোখ ছোট হয়ে গেল। নিশি দাঁত চেপে বলল, বেয়াদব, তোমাকে কিন্তু সাইজ করে দেব। আশেপাশে সবাই সাথে সাথে চুপ হয়ে গেল, কারণ সবাই জানে নিশি যখন রেগে যায় তখন পুরো ভার্সিটি শান্ত হয়ে যায়। কিন্তু অয়ন, সে এমন ভাব করলো যেন এক্ষুনি প্রথম নিশিকে দেখেছে। অয়ন অবাক হওয়ার ভান করে বলল, আরে আপু, আপনি কেমন আছেন? আমি তো আপনাকে দেখি নাই। ইয়া আল্লাহ, আবার শুরু। একদম নাটক করবে না। আমাকে দেখে এতক্ষণ এইসব উদ্ভট কথা বলছিলে তুমি? আরে না না, আমি তো সুন্দরী আপুদের বলছিলাম। সে কয়েক সেকেন্ড থেমে নিশির দিকে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, কিন্তু আপনি তো অতটাও সুন্দরী না। পুরো করিডোর একদম থমকে গেল, সবার মুখ হা। একটা ছেলে তো অবাক হয়ে বলল, ভাই আজকে মরছে। পুরো ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েকে কেউ এভাবে বলল? নিশির বান্ধবীরাও হতবাক, কারণ আজ পর্যন্ত কেউ নিশিকে কম সুন্দরী বলার সাহস দেখায়নি। নিশির চোখ একদম বড় হয়ে গেল, রাগে তার মুখ লাল হয়ে গেছে। নিশি ধীরে ধীরে বলল, কি বললে তুমি? মানে আপনি সুন্দর ঠিকই, কিন্তু এত রাগ নিয়ে থাকলে সৌন্দর্য অর্ধেক কমে যায়। আশেপাশের সবাই এবার হাসি আটকানোর চেষ্টা করছে। একটা মেয়ে ফিসফিস করে বলল, কিন্তু কথাগুলো মিথ্যাও না। তোমার এত সাহস কোথা থেকে আসে? জন্মগত প্রতিভা। ভাই থাম, আমি এখনো বাঁচতে চাই। অয়ন তাকে পাত্তাই দিল না, বরং নিশির দিকে আরো একটু এগিয়ে গিয়ে বলল, আচ্ছা আপু, একটা কথা বলি। কি? আপনি হাসলে হয়তো সত্যি সুন্দর লাগবে। কথাটা শুনে আশেপাশে আবার ও শব্দ উঠল। নিশির বান্ধবীরা মুখ চেপে হাসছে, কিন্তু নিশি নিজে কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, কারণ ছেলেটার চোখে মিথ্যে কিছু নেই। সে সত্যি কথাটা মন থেকে বলেছে। কিন্তু পরক্ষণেই নিশি নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে আমি একদিন ঠিকই শিক্ষা দেব। আচ্ছা, কিন্তু তার আগে একটু হাসতে শিখেন। তুমি বেশি কথা বলো। আর আপনি খুব বেশি রাগ করেন। আমরা দুজন মিলে ব্যালেন্স হয়ে যাবে। পুরো করিডোর এবার হো হো করে হাসিতে ফেটে পড়ল। নিশির আগে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ অয়ন আবার সেই দুষ্টু হাসিটা দিচ্ছে, যেটা দেখলে রাগ করতেও কেমন যেন লাগে। ঠিক তখনই ক্লাসের ঘন্টা বেজে উঠল। রাফি দ্রুত অয়নের হাত টেনে বলল, চল শয়তান, আজকের মতন অনেক হয়েছে। আচ্ছা আপু, আজকে কিন্তু আপনাকে একটু সুন্দর লাগছে। যাও এখান থেকে। এই রাগটাই তো সুন্দর। তারপর অয়ন আর রাফির ক্লাসের দিকে চলে গেল, আর পিছনে দাঁড়িয়ে থাকা নিশি অজান্তেই ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলো। তার বান্ধবী সেটা দেখে বলল, নিশি, তুই কিন্তু হাসছিস। ধুর, ওই ফাজিল পিচি ছেলেটাকে আমি সহ্যই করতে পারি না। কিন্তু তার বুকের ভিতরে তখন অদ্ভুত এক অনুভূতি কাজ করছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। অয়ন আর রাফি করিডোর পার হয়ে নিজেদের ডিপার্টমেন্টের ক্লাসরুমে ঢুকলো। বড় একটা রুম, সারি সারি বেঞ্চ, দেয়ালে নতুন রঙের গন্ধ এখনো টের পাওয়া যাচ্ছে। নতুন স্টুডেন্টরা সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে বসে গল্প করছে, কেউ কারোর সাথে পরিচিত হচ্ছে, কেউ আবার চুপচাপ বসে চারপাশ দেখছে। অয়ন ভিতরে ঢুকেই চারদিকে তাকিয়ে বলল, বাহ, ক্লাসরুমটা তো খারাপ না। তুই কি আশা করেছিলি জেলখানা হবে? না, কিন্তু এত সিরিয়াস পরিবেশ কেন বুঝতেছি না। মনে হচ্ছে সবাই চাকরির ইন্টারভিউ দিতে আসছে। অয়ন একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলো। রাফিও তার পাশে বসলো। ঠিক তখনই সামনে বসা একটা ছেলে ঘুরে বলল, ভাই আপনি সেই স্টেজের ছেলেটা না? কোন স্টেজ? ওই যে নিশি আপুর সাথে। ও, জাতীয় বীরের কথা বলছো? পুরো বেঞ্চে বসা কয়েকজন হেসে ফেলল। রাফি মাথা নিচু করে বলল, ভাই একটু কম কর। মানুষের ভালোবাসা আটকানো পাপ।
ঠিক তখনই ক্লাসরুমে একজন স্যার ঢুকলেন। মাঝবয়সী মানুষ, চশমা পরা, মুখে করা ভাব। স্যার ঢুকতেই সবাই চুপ হয়ে গেল। স্যার টেবিলে বই রেখে চারদিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা সবাই নতুন, তাই প্রথমে পরিচয় পর্ব হবে। একে একে সবাই নিজের নাম আর সম্পর্কে একটু বলবে। প্রথম বেঞ্চ থেকে শুরু হলো। একজন উঠে বলল সে কোথা থেকে এসেছে, কি হতে চায়। আরেকজন বলল সে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু এখানে ভর্তি হয়েছে। কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বলছে, কেউ বিসিএস ক্যাডার হওয়ার কথা। অয়ন এসব শুনে রাফির কানে কানে বলল, বন্ধু, সবাই এত বড় বড় স্বপ্ন দেখে কেন? তোর স্বপ্ন কি শুনি? শান্তিতে ঘুমানো। পেছনের বেঞ্চে তোমরা দাঁড়াও। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরো ক্লাসের চোখ এখন তার দিকে, কারণ প্রায় সবাই তাকে চিনে গেছে। অয়ন 2 হাত পকেটে ঢুকিয়ে বলল, আমি অয়ন, ঢাকাতেই থাকি। শখ মানুষকে বিরক্ত করা। এটা কোনো শখ হলো? স্যার, সমাজের বিনোদনের দায়িত্ব কেউ না কেউ তো নিবে। ক্লাসে আবার হাসির রোল উঠল। স্যারও হাসি আটকানোর চেষ্টা করলেন। আচ্ছা বসো। ধন্যবাদ স্যার, আপনার মন অনেক ভালো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুষ্টু। স্যার, আমি ভিতরে ভিতরে খুব শান্ত। কবরস্থানের মতন শান্ত। পরিচয় পর্ব শেষ হওয়ার পর স্যার বই খুলে পড়ানো শুরু করলেন। সবাই মন দিয়ে শুনছে, কিন্তু 5 মিনিট যেতে না যেতেই অয়ন বিরক্ত হয়ে গেল। সে খাতায় কিছু আঁকিবুকি করতে লাগলো। হঠাৎ সামনে বসা একটা ছেলের চেয়ারে কলম দিয়ে খোঁচা দিল। ছেলেটা চমকে উঠে পিছনে তাকালো। অয়ন নিরীহ মুখ করে জানালার দিকে তাকিয়ে রইল। রাফি ফিসফিস করে বলল, তুই থামবি? ক্লাসটা খুব শান্ত, একটু প্রাণ আনা দরকার। এই যে পেছনে কি হচ্ছে? কিছু না স্যার, জ্ঞান অর্জন করতেছি। তোমাকে দেখে বোঝা যায় জ্ঞান অর্জনের চেয়ে দুষ্টমিতে বেশি মনোযোগ। স্যার, একটু দুষ্টামি করলে মন ভালো থাকে। এটা কিন্তু ভার্সিটি, পড়াশোনার জায়গা, দুষ্টামি করার না। পুরো ক্লাস চুপ হয়ে গেল। অয়ন কয়েক সেকেন্ড স্যারের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, স্যার, পড়াশোনার জন্য তো জীবন পড়েই আছে, কিন্তু এই সময়টা পার হয়ে গেলে আর জীবনটা উপভোগ করা যাবে না। পুরো ক্লাস কিছুক্ষণ একদম চুপ হয়ে গেল। কথাটা শুনে স্যারও থেমে গেলেন। অয়ন আবার মুচকি হেসে বলল, তাই একটু হাসাহাসি করলে ক্ষতি কি? তোমার কথায় যুক্তি আছে, কিন্তু সীমার মধ্যে। জি স্যার, আমি খুব ভদ্র। ভাইয়া, আপনি ভদ্র হলে আমরা ফেরেশতা। ধন্যবাদ। নির্লজ্জ। স্যার আবার পড়ানো শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরপরই অয়ন কিছু না কিছু করে পুরো ক্লাস হাসিয়ে দিচ্ছে। কখনো স্যারের উদাহরণকে সিনেমার ডায়লগ বানিয়ে ফেলছে, কখনো পাশের জনকে খোঁজা দিচ্ছে, আবার কখনো বোর্ডের দিকে তাকিয়ে এমন ভাব করছে যেন জীবনের সবচেয়ে কঠিন জিনিস দেখছে। এক সময় স্যার বিরক্ত হয়ে বললেন, অয়ন, তুমি কি 1 মিনিট চুপ থাকতে পারো না? স্যার, চেষ্টা করছি, কিন্তু আমার প্রতিভা বারবার বের হয়ে আসে। পুরো ক্লাস আবার হাসিতে ফেটে পড়ল, কিন্তু হাসাহাসির মাঝেও মাঝে মাঝে অয়নের চোখ হঠাৎ কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম অচেনা, যেন এই দুষ্টু ছেলেটার ভিতরে অন্য আরেকটা মানুষ লুকিয়ে আছে যেটাকে এখনো কেউ চিনতে পারেনি। ক্লাস তখন পুরোপুরি চলছিল। স্যার বোর্ডে লিখে যাচ্ছেন, আর ছাত্রছাত্রীরা কেউ মন দিয়ে, কেউ আবার আধা মন দিয়ে শুনছে। অয়ন আগের মতোই পেছনের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, খাতার উপর কলম ঘোরাচ্ছে, মাঝে মাঝে চারপাশে তাকাচ্ছে। রাফি ফিসফিস করে বলল, ভাই, আজকে একটু শান্ত থাক, স্যার কিন্তু চোখ রাখছে। আমি তো শান্তই আছি। তোর শান্ত মানে পুরো ভার্সিটি অশান্তি। বন্ধু, আমি পরিবেশকে জীবন্ত রাখি। ঠিক তখনই অয়নের ফোনটা পকেটে কেঁপে উঠল। সে ধীরে ধীরে ফোন বের করলো। স্ক্রিনে একটা মেসেজ। বস, একটা সমস্যা হয়ে গেছে। লোকাল এলাকার কিছু ছেলে আমাদের নির্ধারিত জায়গায় ঢুকে পড়েছে। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে যেতে পারে। মেসেজটা পড়তেই অয়নের মুখ এক মুহূর্তে বদলে গেল। আগের সেই দুষ্টু হাসি উধাও, চোখ ঠান্ডা হয়ে গেল। রাফি পাশ থেকে লক্ষ্য করলো পরিবর্তনটা। সব ঠিকঠাক রাখো, আমি আসবো একটু পরে। মেসেজ পাঠিয়ে ফোন পকেটে ঢুকিয়ে ফেললো, কিন্তু তার চোখ এখন আর ক্লাসে নেই। সে জানালার বাইরে তাকিয়ে আছে। রাফি আবার বলল, অয়ন, কি করেছিস? কিছু না, গেমস খেলছি। কি? হ্যাঁ, গেমস খেলছি। শালা, ক্লাসের সময় গেম খেলছিস? স্যার দেখলে ঘাড় ধরে বের করে দেবে। আরে ধুর, স্যার কি আমাকে ধরা দিতে পারবে নাকি? কেন পারবে না? পুলিশই তো আমাকে ধরতে পারে না, স্যার তো শুধু বলে কি না কি। তুই একদিন সত্যি সত্যি বড় বিপদে পড়বি। বিপদই তো আমার লাইফ। ক্লাসে স্যার এখন নতুন টপিক বোঝাচ্ছেন, কিন্তু অয়নের মন পুরোপুরি অন্যদিকে। তার চোখে এখন আর সেই দুষ্টু ছেলেটা নেই, বরং এক অচেনা গাম্ভীর্য।
সে হঠাৎ রাফির দিকে ঝুঁকে নিচু গলায় বলল, আমি একটু বাইরে যাব। এখন স্যার কি বলবি? স্যারকে বলবি বাথরুমে গেছে। তুই আসলে কোথায় যাচ্ছিস? গেম শেষ করতে। রাফি কিছু বলার আগে অয়ন চুপচাপ উঠে দাঁড়ালো। স্যারের দৃষ্টি তখন বোর্ডে। অয়ন খুব ধীরে একদম স্বাভাবিকভাবে ক্লাসরুমের পিছনে দরজা দিয়ে বের হয়ে গেল। কেউ খেয়ালও করলো না, কিন্তু রাফি তাকিয়ে রইল তার চলে যাওয়া পিছনের দিকে। তার মনে একটা কথাই ঘুরছে, এই ছেলে গেম বলে যেটা খেলছে সেটা আসলে কোনো গেম? ক্লাস থেকে বের হয়ে অয়ন ধীরে ধীরে করিডোর পার হয়ে ভার্সিটির গেটের বাইরে চলে এলো। চারপাশে আগে সেই হাসি খুশি পরিবেশটা আর নেই তার মধ্যে। মুখে কোনো দুষ্টু হাসিও নেই। বাইরে দাঁড়িয়ে থাকা বাইকে উঠে না বসে সে সোজা অন্যদিকে হাঁটতে শুরু করলো, একটা অন্ধকার গলির দিকে, যেখানে সাধারণ মানুষ খুব একটা যায় না। মিনিট কয়েক হাঁটার পর সে একটা পুরনো গুদামের সামনে এসে দাঁড়ালো। দুই পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। অয়নকে দেখেই সাথে সাথে মাথা নিচু করলো। আসসালামু আলাইকুম বস। অয়ন কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই পরিবেশটা আরো ভারী হয়ে গেল। ম্লান আলো, দেয়ালের ছায়া, আর মাঝখানে কয়েকজন ছেলে হাত পা অবস্থায় মাটিতে বসে আছে। তাদের মুখে ভয়, চোখে আতঙ্ক। একজন কাপা গলায় বলল, কে 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 আপনি? প্রশ্ন আমি করব, কে তোদের পাঠিয়েছে? আমরা কিছু জানি না। কথাটা শেষ করতে না দিতেই অয়ন হাতের ইশারা করলো। সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা এগিয়ে গেল। গার্ডদের একজন বলল, বসের হুকুম। মুহূর্তেই রুমে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। ছেলেগুলো আতঙ্কে চিৎকার করে উঠল। না না প্লিজ, আমরা বলবো, মাফ করে দিন। অয়ন এক পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এটা তার জন্য নতুন কিছু না। কিছুক্ষণ পর অয়ন হাত তুলে থামার ইশারা দিল। গার্ডরা থেমে গেল। অয়ন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আবার তাদের সামনে এলো। এবার বল। আমাদের পাঠিয়েছে। কে? সাফায়েত খান। নামটা শোনা মাত্রই পুরো রুমের পরিবেশ বদলে গেল। অয়নের চোখে এক মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল। চারপাশের গার্ডরাও একে অপরের দিকে তাকালো। একজন ফিস ফিস করে বলল, বস। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে পকেটে হাত ঢুকালো, কিন্তু পরের মুহূর্তেই থেমে গেল। গভীর নিঃশ্বাস নিল। তার ঠান্ডা গলায় বলল, তোদেরকে যে পাঠিয়েছে সে বাঁচতে চায় না। আমরা শুধু হুকুম পালন করেছি। আমরা জানতাম না এটা আপনার জায়গা। নিয়ে যাও এদেরকে। বস এদের। এরা না জানতো না বুঝতো। গার্ডরা দ্রুত তাদের নিয়ে যেতে শুরু করলো। ছেলেগুলো বারবার পিছনে তাকিয়ে কাঁদছে। মাফ করে দিন বস, আমরা কখনো করব না। দরজা বন্ধ হয়ে যেতেই রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। অয়ন একা দাঁড়িয়ে রইল। তার চোখ এখন জানালার বাইরে অন্ধকারের দিকে। সে নিচু গলায় বলল, সাফায়েত খান, তুমি আবার শুরু করেছো? তারপর সে ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে লাগলো। তার ছায়াটা লম্বা হয়ে দেয়ালে পড়ছে। বাইরে থেকে সে এখনো সে ভার্সিটির দুষ্ট ছাত্র, কিন্তু এই অন্ধকার জগতে সে এমন এক নাম যাকে কেউ হালকা করে নেয় না। ভার্সিটির প্রথম ক্লাস শেষ হয়ে গেছে। করিডোরে তখন ছাত্রছাত্রীদের ভিড়, ক্যান্টিনে হাসাহাসি, আর চারদিকে বিকেলের হালকা রোদ। অয়ন ধীরে ধীরে ভার্সিটিতে ফিরে আসে। মুখে আবার সে আগের দুষ্ট ছেলেটার ভাব, যেন কিছুই হয়নি। সে সোজা ক্যান্টিনের দিকে হাঁটতে থাকে। ভেতরে ঢুকতেই দেখে রাফি একা একটা টেবিলে বসে চা খাচ্ছে আর ফোনে স্ক্রল করছে। অয়ন গিয়ে তার সামনে বসতেই রাফি চোখ তুলে বলল, এই শালা, কই গিয়েছিলি তুই? ক্লাসটা একটু বোর লাগছিল, তাই একটু ঘুরে দেখে আসলাম চারপাশ। বেয়াদব, তোর বাবাকে আমি বলে দেব তুই ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াস। আরে বন্ধু, এসব কোনো ব্যাপার না। মেজাজ ঠিক না থাকলে একটু মাইন্ড ফ্রেশ করতে হয়, জানো না তুমি? তোর মাথা? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, তোর মাথায় সমস্যা। ধুর, তোর সাথে কথা বলাই ভুল। ঘোরাঘুরি করে ক্ষুধা লেগে গেছে, চল কিছু খাই। আজারা কাম কাজ করলে ক্ষুধা লাগে। আচ্ছা আচ্ছা, অর্ডার করতো কিছু। রাফি মেনুও দেখতে লাগলো। ঠিক তখনই ক্যান্টিনের দরজা দিয়ে প্রবেশ করলো নিশি আর তার কয়েকজন বান্ধবী। নিশির আজকের লুকটা একদম অন্যরকম। হালকা রাগী মুখ, কিন্তু স্বাভাবিকভাবেই পুরো ক্যান্টিনের চোখ তার দিকেই চলে গেল। তার বান্ধবীরা হাসতে হাসতে কিছু বলছিল, কিন্তু নিশির চোখ পড়তেই সামনে বসে থাকা অয়নের দিকে থেমে গেল। অয়নও তাকে দেখলো। তার ঠোঁটে আবার সেই পরিচিত দুষ্টু হাসি ফুটে উঠল। রাফি ফিসফিস করে বলল, এই নাও, আবার শুরু হলো। অয়ন চেয়ার টান দিয়ে একটু সোজা হয়ে বসলো। নিশি আর তার বান্ধবীরা পাশের টেবিলে বসলো। একজন বান্ধবী এসে বলল, নিশি, ওই তো সেই ছেলে। দেখতেছি। আরে আপু, আবার দেখা হয়ে গেল। তুমি আবার এখানে? আমি তো এখানে নিয়মিত খাই। মিথ্যা বলো না।
আমি কখনো মিথ্যা বলি না, শুধু গল্প বানাই। আশেপাশের কয়েকজন হেসে ফেলল। নিশির বান্ধবীও হাসি ছাপতে পারছে না। নিশি রাগ দেখিয়ে বলল, তোমার এই ফাজলামি আমার একদম পছন্দ না। কিন্তু আপনার রাগটা আমার খুব পছন্দ। এই কথায় আবার ক্যান্টিনে শীষ আর হাসির শব্দ উঠল। রাফি মাথা নিচু করে বলল, ভাই একটু প্লিজ থাম। আচ্ছা আপু, আপনি কি সব সময় এভাবে রেগে থাকেন? আমার ইচ্ছে। তাহলে তো আপনাকে দেখে মনে হয় সব সময় পরীক্ষা চলছে। আশেপাশে সবাই আবার হেসে উঠল। নিশি এবার একটু কটাক্ষ করে বলল, তুমি বেশি কথা বলো। আর আপনি বেশি তাকান। কি মানে? আপনি তাকান বলেই আমি কথা বলি। ইন্নালিল্লাহ। ছেলেটা কিন্তু সাহসী। না না, বেহায়া ও একটু বেশি। তুমি নিজের জায়গা ঠিক রাখো। আপু, আমি তো আমার জায়গাতেই আছি। তুমি আমার মাথা খারাপ করছো। তাহলে আমি ভালোই কাজ করছি। পুরো ক্যান্টিন আবার হাসিতে ভরে গেল। রাফি এবার সত্যি সত্যি বিরক্ত হয়ে বলল, ভাই তুই থামবি? খাওয়ার জায়গা না, এটা সার্কাস। সার্কাসেই তো বেশি মজা। মিশে একবার গভীর চোখে তাকিয়ে রইল অয়নের দিকে। তারপর কিছু না বলে ঘুরে দাঁড়িয়ে চলে যেতে যেতে বলল, তুমি একদিন নিজের মুখে নিজের বিপদ ডাকবে। আপু, বিপদই তো আমার প্রিয় জায়গা। নিশি চলে যেতে নিল, কিন্তু যাওয়ার সময়ও তার চোখ অজান্তে একবার পিছনে ঘুরে গেল। আর টেবিলে বসে থাকা অয়ন শুধু মুচকি হাসছে, যেন এর আগে মেয়েটাকে বিরক্ত করাটাই এখন তার নতুন প্রিয় খেলা। ক্যান্টিনের পরিবেশ যখন পুরোপুরি জমে গেছে, একদিকে শিক্ষার্থীদের ভিড়, অন্যদিকে অয়নের দুষ্টুমি আর নিশির রাগ, দুটো মিলিয়ে পুরো জায়গাটা যেন একটা লাইভ শো হয়ে গেছে। নিশি উঠে দাঁড়িয়ে চলে যেতে যাচ্ছিল, তার বান্ধবীরাও সাথে ছিল। ঠিক তখনই অয়ন হঠাৎ চেয়ারে হেলান ছেড়ে সামনে ঝুঁকে বলল, সিনিয়র আপু, না খেয়ে চলে যান কেন? তুমি খাও বেয়াদব। ও বুঝেছি, আমাকে দেখলে প্রেমে পড়ে যাবেন সেজন্য পালিয়ে যাচ্ছেন। ক্যান্টিনের কয়েক সেকেন্ড নীরবতা, তারপরে একসাথে হাসি রোল। একটা ছেলে বলে উঠল, ভাই আবার শুরু করলো। আজকে নিশে আপু শেষ। নিশি থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো অয়নের দিকে। তার চোখ একদম গরম। কি বললে তুমি? সত্যি কথা আপু, সত্যি কথা শুনলে কষ্ট লাগে। নিশি আর এক মুহূর্তও দেরি করলো না, সে টেবিল থেকে উঠে সরাসরি অয়নের সামনে এসে দাঁড়ালো। থাপ্পড় খেতে না চাইলে চুপ করে থাকো। ভাই আজকে নিশ্চিত মরবি। কিন্তু অয়ন সে একটুও নড়ল না, বরং ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসি রেখে বলল, আরে আপু, আমি তো থাপ্পড় খেতে চাই না, আমি তো চুমু খেতে চাই। মুহূর্তেই ক্যান্টিনে এমন শব্দ উঠল যেন কেউ বোম ফাটিয়েছে। হাসি, শেষ, চিৎকার সব একসাথে। ছেলে মেয়ে সবাই অবাক। একজন মেয়ে বলে উঠল, ভাই কি বললো? এই ছেলেকে কেউ থামাবে না। ইন্নালিল্লাহ, আজকে কি সত্যি শেষ? তুমি কি বললে? যা বললাম সেটা শুনতে খারাপ লাগলে আমি দুঃখিত। কিন্তু তার মুখে দুঃখের কোনো ছাপই নেই। নিশি এবার একদম সামনে ঝুঁকে দাঁড়িয়ে বলল, আমার সাহস আছে তো। সাহস না আপু, এটা অভ্যাস। এই ছেলে তো ভয়ই পায় না। নিশির সাথে এমন কেউ আগে কথা বলেনি। তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। আর আপনি মনে হয় আমার সীমা বারবার মনে করিয়ে দিতে আসেন। বাজে কথা বন্ধ করো। আচ্ছা আপু, সত্যি বলি, কি? আপনি যখন রেগে যান তখন আপনাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। ক্যান্টিনে আবার ও শব্দে ভরে গেল। নিশি এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর রাগ চেপে বলল, তুমি বেশি ফাজলামি করো। আর আপনি খুব বেশি আমার দিকে আসেন। কি মানে? আপনি না আসলে আমি কথা বলতাম না। ভাই তোর ভয় দিন দিন একদম শূন্য হয়ে যাচ্ছে। ধুর, আমি ভয় পেতে না, ভয় দেখাতে বেশি পছন্দ করি। নিশি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এখন শুধু রাগ না, একটা অদ্ভুত দ্বিধাও আছে, কিন্তু সে সেটা লুকিয়ে রাখলো। হঠাৎ সে আবার চেয়ারে বসে পড়ল। তুমি আমাকে বিরক্ত করছো। এটা আমার পার্ট টাইম কাজ আপু। চারপাশে আবার হাসি। নিশি এবার আর কিছু না বলে ক্যান্টিনের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই একটা ছোট্ট হাসি লুকিয়ে গেল, যেটা সে নিজেও খেয়াল করেনি। আর অয়ন, সে শুধু তাকিয়েছিল, যেন এই রাগী মেয়েটার সাথে তার এই খেলাটা এখনো শুরুই হয়নি। রাত অনেক হয়ে গেছে, পুরো শহর তখন ঘুমে ডুবে আছে। চারদিকে নিস্তব্ধতা, দূরের রাস্তায় লাইটগুলো জানালার কাছে হালকা আলো ফেলছে। নিশি নিজের রুমের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার মাথার মধ্যে বারবার একটা মুখই ঘুরছে, অয়ন। নিশি বিরক্ত হয়ে বালিশটা জড়িয়ে ধরল। উফ, ছেলেটা এত ফাজিল কেন?
সে চোখ বন্ধ করলো, কিন্তু সাথে সাথে ক্যান্টিনের দৃশ্যটা মনে পড়ে গেল। আমি তো চুমু খেতে চাই। এই কথাটা মনে পড়তেই নিশি চোখ খুলে ফেললো। তার গাল হালকা লাল হয়ে উঠেছে। ছি, ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? সে উঠে বসলো, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। নিশি নিজের মনেই বলতে লাগলো, সবার সামনে যা তা বলে দিয়ে লজ্জায় ফেলে দেয়। ওর কি কোনো লজ্জা নেই নাকি ইচ্ছে করেই আমাকে বিব্রত করে? কিন্তু কথাগুলো বলতে বলতেই তার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠল। সে সাথে সাথে নিজের গালে চাপড় দিল। না না নিশি, তুই হাসছিস কেন? সে আবার শুয়ে পড়ল, ছাদের দিকে তাকিয়ে রইল। তার মাথায় আজকের সব মুহূর্ত ঘুরছে। অয়নের দুষ্ট হাসি, চোখ মারা আর নির্ভয়ে কথা বলা। নিশি ধীরে ধীরে ফিসফিস করে বলল, কিন্তু যাই হোক, 3 দিনেই আমার মনে গেঁথে যাচ্ছে ছেলেটা। সে হঠাৎ থেমে গেল, তারপর নিজের কথায় নিজেই অবাক হয়ে বলল, ভাবা যায় নিশির পেছনে ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই নিশি কিনা একটা পিচ্চি ছেলের কথা ভাবছে। ধুর, আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু যতই নিজেকে আটকাতে চাইছে ততই অয়নের কথাগুলো মনে পড়ছে। আপনি হাসলে সুন্দর লাগে, এর রাগটাই তো সুন্দর। আপনি আমার প্রেমে পড়ে যাবেন। একদম অসহ্য ছেলে। কিন্তু তার বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে, যেটা সে আগে কখনো অনুভব করেনি। এদিকে শহরের অন্য প্রান্তে সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য। অন্ধকার রাস্তা ধরে কয়েকটা কালো গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। সামনের গাড়ির ভিতরে বসে আছে অয়ন। আজ তার মুখে কোনো হাসি নেই, চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। কালো শার্টের হাতা গুটানো, হাতে কালো গ্লাভস। পাশে বসা একজন গার্ড নিচু গলায় বলল, বস, খবর কনফার্ম, সাফায়েতের লোকেরা আজ রাতেই চালান সরাবে। লোক কতজন? প্রায় 10-12 জন। কম? বস, আমরা কি এখনই আক্রমণ করব? অয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। কিন্তু সেই হাসিটা ভার্সিটির সেই দুষ্টু হাসি না, এটা ভয়ঙ্কর। না। তাহলে আগে ওদের খেলতে দাও, তারপর খেলা শেষ করব আমি। গাড়ি এসে থামলো একটা পুরনো ওয়্যার হাউসের সামনে। চারদিকে অন্ধকার, দূরে কয়েকজন অস্ত্রধারী লোক পাহারা দিচ্ছে। অয়ন ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। বস। অয়ন কোনো উত্তর দিল না। সে শুধু ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলো। তার বুটের শব্দ অন্ধকারে কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। একজন লোক দৌড়ে এসে বলল, বস, ভেতরে সব প্রস্তুত। আজকে কেউ পালাতে পারবে না। লোকটা মাথা নিচু করলো। অয়ন ধীরে ধীরে কোমরে রাখা বন্দুকটা ঠিক করলো। তার চোখে এখন একদম অন্যরকম অন্ধকার, যেন এই মানুষটার ভিতরে কোনো অনুভূতি নেই, কোনো ভয় নেই, শুধু ভয় দেখানোর ক্ষমতা আছে। আর ঠিক সেই সময় অন্যদিকে নিজের রুমে শুয়ে থাকা নিশি অজান্তেই জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ফাজিল একটা। সে জানেও না যে ছেলেটাকে সে শুধু দুষ্টু আর বেয়াদব ভাবছে, সেই ছেলেটাই এই শহরের অন্ধকার জগতের সবচেয়ে ভয়ঙ্কর নাম। পরের দিন সকাল। অয়নদের বাড়িটা সকাল সকালই সরগরম হয়ে উঠেছে। রান্নাঘর থেকে মায়ের রান্নার গন্ধ ভেসে আসছে। ড্রয়িং রুমে টিভিতে খবর চলছে, আর বাইরের বারান্দায় রোদের আলো পড়ে পুরো পরিবেশটা শান্ত সুন্দর লাগছে। কিন্তু অয়নের রুমের অবস্থা পুরো যুদ্ধক্ষেত্র। বিছানার একপাশে জামা কাপড়, টেবিলে হেলমেট, আর মোবাইলটা উল্টো হয়ে পড়ে আছে। অয়ন তখনও গভীর ঘুমে। হঠাৎ দরজা ধাম করে খুলে গেল। আয়রা ভিতরে ঢুকেই চিৎকার দিল, ভাইয়া ওঠ, সকাল শেষ হয়ে দুপুর হয়ে যাবে। শয়তান, মানুষকে ঘুমাতে দে। না, আজকে তোর বিচার হবে। আবার কি করলাম? ভাই, তুই রাতে কোথায় গেছিলি? কথাটা শুনে অয়ন একদম চমকে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। কই যাব? আমার মনে হলো তুই রাতে বাইরে যাচ্ছিস। তোর চোখে বেশি দেখিস। ব্যাপার আছে। কি ব্যাপার? তুই কি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিস নাকি? দিব একটা মায়ের বেয়াদব। মারবি কেন? সত্যি কথাই তো বললাম। তুই দিন দিন বেশি পাকনা হচ্ছিস। তাহলে সত্যি বল, কোন আপুর সাথে দেখা করতে গেছিলে? আমার কপালে প্রেম নাই রে। তাহলে নিশি আপুকে। আবার ওই রাগী আপুর নাম কেন? কারণ তুই ওনার কথা শুনলেই অন্যরকম হয়ে যাস। আমি স্বাভাবিকই আছি। না ভাইয়া, তুই প্রেমে পড়তেছিস। ওই আগুনের মতো মেয়ের প্রেমে পড়লে তো আমি বাঁচবো না। মানে মনে মনে ভাবছিস আর কি। তুই কি ডিটেকটিভ নাকি? তোমরা আবার সকাল সকাল ঝগড়া শুরু করছো? মা, ভাইয়া রাতে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল। এই মিথ্যেবাদী। আচ্ছা, সত্যি করে বল তো, কোনো মেয়েকে পছন্দ করেছিস? মা, তুমিও শুরু করলা? তোর বয়সে তোর বাবাও অনেক।
আরে আরে, পুরানো ইতিহাস টেনো না। এই বাড়িতে আমার কোনো সম্মান নাই। নিশি আপুর কাছে গেলে সম্মান পাবে। আপু তো আমাকে দেখলেই খুন করতে চায়। মেয়েরা যাকে বেশি খুন করতে চায় তাকেই বেশি মনে রাখে। কথাটা শুনে অয়ন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তার মাথায় হঠাৎ নিশির রাগে মুখটা ভেসে উঠল, আর অজান্তেই তার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক তখনই তার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে একটা ছোট্ট মেসেজ। বস, রাতে কাজ শেষ, কিন্তু নতুন সমস্যা হয়েছে। মুহূর্তেই অয়নের চোখের হাসিটা মিলিয়ে গেল। সে দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলল। আয়রা সন্দেহের চোখে তাকিয়ে বলল, ভাইয়া তুই কিছু লুকাচ্ছিস? হ্যাঁ। কি? তোর জন্য পাগলা গারদের নাম ঠিক করছি। ভাইয়া! পুরো বাড়ি আবার হাসিতে ভরে উঠল, কিন্তু কেউ বুঝলো না এই হাসি খুশি ছেলেটার ফোনে ঠিক এক্ষুনি এমন এক খবর এসেছে যেটা শহরের অন্ধকার জগৎকে আবার রক্তাক্ত করে তুলতে পারে। সকালটা ধীরে ধীরে জমে উঠছে অয়নের বাড়িতে। ডাইনিং টেবিলে নাস্তা সাজানো, মা রান্নাঘর থেকে গরম গরম পরোটা আনছেন। আয়রা মোবাইল হাতে বসে বসে ভিডিও দেখছে আর মাঝে মধ্যে হাসছে। অয়ন ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। চুল ভেজা, গায়ে কালো টি শার্ট, মুখে সেই চির চেনা অলস ভাব, কিন্তু তার চোখের নিচে হালকা ক্লান্তি স্পষ্ট। কারণ রাতটা আবারও কেটেছে অন্ধকার জগতের কাজ নিয়ে। নিচে নামতেই বাবা খবরের কাগজ ভাঁজ করে তার দিকে তাকালেন। অয়ন, কি ব্যাপার? আজকাল রাত করে বাড়িতে ফিরো কেন? আরে বাবা, মাঝে মধ্যে হয়ে যায়। মাঝে মধ্যে কোথায়? প্রায় দিন তুমি দেরি করে ফিরেছো। অয়ন এক সেকেন্ড থেমে গেল, তারপর স্বাভাবিক ভঙ্গিতে পানি খেতে খেতে বলল, বন্ধুদের সাথে আড্ডা দেই তো, সময় বুঝি না। আড্ডা? সারাক্ষণ শুধু আড্ডা আড্ডা। তোমার কি কোনো দায়িত্ব নেই? বাবা, আমি বলছিলাম না ভাইয়া প্রেম হয়েছে? তুই আবার শুরু করলি? না হলে এত রাতে কে বাইরে থাকে? হ্যাঁ, তোর মতো পিচ্চিদের বোঝার বয়স হয়নি। ও মা, এখন তো দেখি বড় ভাইয়া বড় বড় ডায়লগও দেয়। আচ্ছা, তোরা একটু শান্ত হয়ে খেতে পারিস না? আমি কিন্তু সিরিয়াস। এমন হলে সন্ধ্যার পর বাইরে থাকাই বন্ধ করে দিব। কথাটা শুনে অয়ন ভেতরে ভেতরে একটু থমকে গেল, কারণ রাতই হচ্ছে তার আসল সময়। দিনে সে সাধারণ ভার্সিটির ছাত্র, আর রাতে শহরের অন্ধকার জগতের সবচেয়ে ভয়ঙ্কর নাম। কিন্তু মুখে কিছুই বুঝতে দিল না। অয়ন হালকা হেসে বলল, আরে বাবা, আমি কি ছোট বাচ্চা নাকি? ছোট না বলেই তো বলছি, এখন তোমার নিজের দায়িত্ব বোঝা উচিত। আচ্ছা, চেষ্টা করব তাড়াতাড়ি আসতে। চেষ্টা না, নিশি আপুকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। এই মেয়েটাকে কেউ থামাও। নিশি আবার কে? ভাইয়ের ভার্সিটির রাগী সিনিয়র। ও, তাহলে রহস্য বুঝলাম। তোমরাও শুরু করলে? ভাইয়া, আপু কি সত্যি অনেক সুন্দর? অয়ন কিছু বলতে গিয়ে থেমে গেল। তার মাথায় আবার নিশির রাগী মুখটা ভেসে উঠল। ক্যান্টিনে দাঁড়িয়ে রাগে কাঁপা মুখ, আবার কখনো অজান্তে লুকিয়ে রাখা ছোট্ট হাসি। অয়ন অজান্তেই মুচকি হেসে ফেলল। আয়রার সাথে সাথে টেবিলে চাপড় মেরে বলল, এই দেখো হাসছে। ওরে বাবা, সত্যি কিছু আছে মনে হয়। কিছু নাই। ভাইয়া প্রেমে পড়েছে। দিব একটা ধাক্কা। আয়রা হেসে দৌড়ে দূরে চলে গেল। পুরো বাড়িতে হাসির পরিবেশ, কিন্তু হাসির মাঝেও অয়নের ফোনটা আবার ভাইব্রেট করলো। সে নিচে তাকিয়ে দেখলো, বস, আজ রাতে মিটিং কনফার্ম। মুহূর্তেই তার চোখের হাসিটা একটু ফিকে হয়ে গেল, কিন্তু সে দ্রুত ফোন লক করে ফেললো। বাবা তখনও বলছেন, আমি চাই না তুমি খারাপ কোনো ছেলেদের সাথে মিশো। কথাটা শুনে অয়ন কয়েক সেকেন্ড বাবার দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, চিন্তা করবেন না বাবা, আমি কাউকে আমার খারাপ দিক দেখতে দেই না। কি মানে? আমি ভালো ছেলেই আছি। সবাই আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কেউ বুঝছিল না অয়ন ঠিক এক্ষুনি নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিটা অজান্তেই বলে ফেলেছে। সকাল থেকেই ভার্সিটির পরিবেশ বেশ জমজমাট। ক্যাম্পাসের একপাশে কয়েকজন গিটার বাজাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ আবার ক্লাসে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর ক্যাম্পাসের মাঝখানে বড় গাছটার নিচে নিশি তার বান্ধবীদের নিয়ে বসে আছে। আজকে নিশির পরনে হালকা নীল রঙের ড্রেস, খোলা চুলগুলো বাতাসে উড়ছে। বাইরে থেকে তাকে স্বাভাবিকই লাগছে, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও বুঝতে পারছে না কেন বারবার তার চোখ চারপাশে ঘুরছে, যেন কাউকে খুঁজছে। সে একবার করিডোরের দিকে তাকালো, তারপর গেটের দিকে, আবার ক্যান্টিনের দিকেও তাকালো, কিন্তু যাকে খুঁজছে সে কোথাও নেই। তার বান্ধবী মুচকি হেসে সব খেয়াল করছিল। হঠাৎ সে নিশির কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি রে, কাকে খুঁজছিস? কই কিছু না তো। আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? তুই নিশ্চয়ই এই ছেলেটাকে খুঁজছিস, তাই না? কোন ছেলেটা? আরে ওই ফাজিল পিচ্ছিটা, অয়ন।
নামটা শুনতেই নিশির বুকের ভিতর কেমন ধক করে উঠল, কিন্তু সে সেটা লুকিয়ে মুখ গম্ভীর করে বলল, ওকে খুঁজতে যাব কোন দুঃখে? দুঃখে না রে, সুখে। আমার তো মনে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস। পাগল হলি নাকি? ওইটুকু পিচ্চি ছেলের প্রেমে পড়বো আমি? পিচ্ছি ঠিকই, কিন্তু তোকে যেভাবে সামলায় সেটা কিন্তু বড় বড় ছেলের পক্ষেও সম্ভব না। সামলায় না, মাথা খারাপ করে দেয়। সেটাই তো সমস্যা, মাথা খারাপ যার জন্য হয় মানুষ সাধারণত তাকেই মনে রাখে। নিশি কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ কথাটা সত্যি। এই কয়েকদিনে অয়ন তার মাথার ভিতর এমন ভাবে ঢুকে গেছে যে না চাইলেও ছেলেটার কথা মনে পড়ে। তার দুষ্টু হাসি, নির্ভীক কথা আর সবসময় তাকে রাগিয়ে দেওয়ার অভ্যাস। নিশি বিরক্ত হয়ে বলল, থুর, ও শুধু ফাজলামি করে। কিন্তু তুই রাগ করলে ওর সাথে কথা বলা বন্ধ করিস না কেন? নিশি এবার সত্যিই চুপ হয়ে গেল। সে নিজেও জানে না কেন অয়নকে দেখলে রাগ হয়, আবার না দেখলেও কেমন যেন লাগে। ঠিক তখনই দূর থেকে বাইকের শব্দ ভেসে এলো। সবাই একসাথে গেটের দিকে তাকালো। কালো বাইকটা গেট দিয়ে ভিতরে ঢুকছে। হেলমেট খুলতেই দেখা গেল অয়ন। নিশির বুকের ভিতর কেমন যেন ধক করে উঠল, আর সেটা তার বান্ধবীদের চোখ এড়ালো না। বান্ধবী দুষ্টু হেসে বলল, এই যে যাকে খুঁজছিলি সে চলে এসেছে। আমি ওকে খুঁজছিলাম না। কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠেছে। এদিকে অয়ন বাইক পার্ক করে চারপাশে তাকালো। তার চোখ ঘুরতে ঘুরতে গিয়ে থামলো নিশির উপর, আর সাথে সাথে তার মুখে সেই পরিচিত দুষ্টু হাসি ফুটে উঠল। রাফি পাশে দাঁড়িয়ে বলল, শালা আবার শুরু করিস না। বন্ধু, আজকে মনে হচ্ছে কেউ আমাকে খুব মিস করছিল। তোর চিকিৎসা দরকার। আর দূরে বসে থাকা নিশি সে মুখ গম্ভীর করে রাখার চেষ্টা করছে, কিন্তু তার চোখ বারবার অয়নের দিকেই চলে যাচ্ছে। ক্যাম্পাসের বড় গাছটার নিচে তখন হালকা বাতাস বইছে। চারপাশে ছাত্র ছাত্রীদের আড্ডা, হাসাহাসি, হইচই। কিন্তু সবকিছুর মাঝেও অয়নের পুরো মনোযোগ এখন এক জায়গায়, নিশি। অয়ন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিশিদের সামনে এসে দাঁড়ালো, মুখে সেই পরিচিত দুষ্টু হাসি। রাফি একটু দূরে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে বলল, ইয়া আল্লাহ, আবার শুরু। নিশি মুখ গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে বসে আছে, যেন অয়নকে দেখেইনি। অয়ন নাটকীয় ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি সিনিয়র আপু, মুখটা এমন লাগছে কেন? মনে হচ্ছে প্রেমে পড়েছেন। আশেপাশের কয়েকজন সাথে সাথে তাকালেন। নিশি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অয়নের দিকে তাকালো। তার চোখ গরম। তোমার মাথা? মাথা তো ঠিকই আছে, কিন্তু আপনার অবস্থা একটু সন্দেহজনক লাগছে। বলতে চাও? আজকাল সত্যি কেউ স্বীকার করতে চায় না। ছেলেটা কিন্তু ছাড়ে না। শোনো পিচ্ছি, তোমার ভুল ধারণা ভাঙো। আমি তোমার প্রেমে পড়িনি। ইস, এইভাবে সত্যিটা অস্বীকার করতে নেই আপু। সত্যি কথা বলছি। তাহলে আমাকে দেখেই মুখ ঘুরিয়ে রাখলেন কেন? কারণ তোমাকে দেখতে ইচ্ছে করে না। আচ্ছা, তাহলে একটু আগে গেটের দিকে বারবার তাকাচ্ছিলেন কেন? ধরা খাইছিস নিশি? আমি তোমাকে খুঁজছিলাম না। অবশ্যই না, আপনি তো শুধু বাতাস দেখছিলেন। বেয়াদব। আপু, আপনি আমাকে যত গালি দেন তত মায়া লাগে। আশেপাশে ও শব্দ উঠল। রাফি দূরে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলল, ভাই তুই আগুন নিয়ে খেলছিস। আমি আগুন নিভাই না বন্ধু, আরো জ্বালাই। তোমার কি কোনো কাজ নেই? আছে তো। কি? আপনাকে বিরক্ত করা। আমি কিন্তু সিরিয়াসলি রেগে যাচ্ছি। আপনি রেগে গেলে আরো সুন্দর লাগে। চুপ। আচ্ছা, চুপ হলাম, কিন্তু একটা কথা বলি। আবার কি? আপনি যদি সত্যি প্রেমে না পড়ে থাকেন তাহলে আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? নিশির বুক কেঁপে উঠল, কারণ সত্যি সে অজান্তেই অয়নের দিকে তাকিয়েছিল, কিন্তু সেটা স্বীকার করবে কেন? নিশি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বলল, তোমার দিকে তাকানোর মতো সময় আমার নেই। কিন্তু চোখ তো অন্য কথা বলছে। তুমি নিজেকে কি মনে করো? আপনার ভবিষ্যৎ টেনশন। পুরো জায়গা আবার হো হো করে হাসিতে ফেটে পড়ল। নিশির বান্ধবীরা এবার আর হাসি আটকাতে পারছে না। একজন বলল, নিশি, ছেলেটা কিন্তু তোকে ভালোই সামলায়। কেউ আমাকে সামলায় না। চ্যালেঞ্জ নিলাম। নিশি কয়েক সেকেন্ড অয়নের দিকে তাকিয়ে রইল। ছেলেটার চোখে ভয় বলে কিছু নেই, বরং কেমন অদ্ভুত আত্মবিশ্বাস, যেন পুরো পৃথিবীকে সে খেলনা মনে করে। আর এই জিনিসটাই নিশিকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। অয়ন আবার বলল, আচ্ছা আপু, একটা কথা সত্যি করে বলেন তো, কি? রাতে কি আমাকে মনে পড়ে? প্রশ্নটা শুনে নিশির বুক ধক করে উঠল, কারণ গত রাতেই তো সে অয়নের কথা ভেবে ঘুমোতে পারেনি। কিন্তু সে সেটা লুকিয়ে ঠান্ডা গলায় বলল, তোমাকে মনে করার মতো ফালতু সময় আমার নেই। সমস্যা নাই, আমার আছে। কথাটা শুনে নিশি কিছুক্ষণ চুপ হয়ে গেল,
আর অয়ন শুধু মুচকি হাসছে, যেন সে খুব ভালো করেই বুঝে গেছে এই রাগে মেয়েটা ধীরে ধীরে তার দুষ্টু কথাগুলোতেই আটকে যাচ্ছে। ক্যাম্পাসের গাছতলার পুরো জায়গাটা তখন যেন ছোটখাটো নাটকের মঞ্চ হয়ে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা কেউ হাসছে, কেউ আবার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অয়ন আর নিশির দিকে, কারণ এদের ঝগড়া এখন পুরো ভার্সিটির বিনোদন। অয়ন 2 হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে আর নিশি রাগী চোখে তাকিয়ে আছে। রাফিয়া অবশেষে বিরক্ত হয়ে সামনে এসে বলল, চল তো ভাই, ক্লাস করি। অযথা মানুষকে বিরক্ত করিস না। বিরক্ত কোথায় করছি? তাহলে কি করিস? আমি তো সিনিয়র আপুর মনের খবর নিচ্ছি। আমার মনের খবর নেওয়ার দরকার নেই, এখান থেকে যাও বেয়াদব, ডিস্টার্ব করো না। কথাটা শুনে অয়ন একদম নাটকীয় ভাবে থেমে গেল। তারপর বুকে হাত দিয়ে এমন ভাব করলো যেন কেউ তাকে খুব কষ্ট দিয়েছে। ইস, এত বড় কথা আপনি বলতে পারলেন? কি বড় কথা বললাম? আমি আপনাকে বিরক্ত করি? সে মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর একদম সিনেমার হিরোর মতো ঘুরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এই মুখ আর আমি আপনাকে দেখাবো না। আশেপাশে সবাই ও বলে উঠল। রাফি হাঁ করে তাকিয়ে আছে, আর নিশির বান্ধবীরা হাসতে হাসতে শেষ। একজন বান্ধবী বলেই ফেললো, এই ছেলে পুরো নাটকের দোকান। নাটক কম করো বেয়াদব। না আপু, আজকে আমি সত্যি কষ্ট পেয়েছি। তোমার কষ্টে আমার কিছু যায় আসে না। আহ, আর একটা আঘাত। ভাই তুই মানুষ না, তুই দুর্যোগ। ভালোবাসার মানুষ কষ্ট দিলে মানুষ বদলে যায় বন্ধু। কে তোমার ভালোবাসার মানুষ? বোঝেন না নাকি? কথাটা শুনে চারপাশ আবার শোরগোলে পড়ে গেল। নিশির গাল হালকা লাল হয়ে উঠল, কিন্তু সে সেটা লুকিয়ে রাগী গলায় বলল, তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার কারণে। আমি আবার কি করলাম? আপনি রাগ দেখান, আমি সাহস পাই। আল্লাহ, এই ছেলেরে কে বাঁচাবে? নিশি এবার সত্যি অন্যদিকে তাকিয়ে ফেলল, কারণ ছেলেটার কথাগুলো অদ্ভুতভাবে তার ভিতর কেমন যেন কাজ করছে। কিন্তু সে সেটা প্রকাশ করলো না, বরং গম্ভীর হয়ে বলল, দেখো, তোমার এসব ফাজলামি আমার সাথে চলবে না। আচ্ছা ঠিক আছে। সত্যি? হ্যাঁ। ভালো। তাহলে আজ থেকে সিরিয়াসলি প্রেম করব। কি? আপনি তো বললেন ফাইজলামি না করতে, তাই ভাবলাম এবার সিরিয়াস হব। ভাই তুই জন্মগত সমস্যা। নিশি তুই শেষ। একদম চুপ। আচ্ছা চুপ, কিন্তু একটা শেষ কথা বলি। আবার কি? আপনি যখন আমাকে যেতে বলেন তখন কেন যেন মনে হয় আপনি চাইছেন আমি আরো একটু থাকি। কথাটা শুনে নিশি কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে গেল, কারণ অদ্ভুত হলেও এটা পুরোপুরি মিথ্যা না। সে সত্যিই চায় না অয়ন এত তাড়াতাড়ি চলে যাক, কিন্তু সেটা সে কখনোই বলবে না। তাই মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায় বলল, তোমার ভাবনা শক্তি খুব বেশি। আর আপনার চোখ খুব বেশি সত্যি বলে দেয়। নিশির বুক আবার কেঁপে উঠল, আর রাফি পাশে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছে, এই দুইজনের ঝগড়া শেষ কোথায়? কয়েকদিন কেটে গেছে, কিন্তু এই কয়েকদিনে পুরো শহরের পরিবেশ যেন বদলে গেছে। টিভি চ্যানেল খুললেই একটাই নাম, মাফিয়া কিং। কেউ তাকে ভয়ঙ্কর অপরাধী বলছে, কেউ বলছে সে অন্ধকারের রাজা, আবার কেউ বলছে সে খারাপ মানুষদের শাস্তি দেয়। শহরের চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় অফিস পর্যন্ত সব জায়গায় এখন একটাই আলোচনা। রাস্তার পাশে দোকানে কয়েকজন লোক কথা বলছে। শুনছেন, গতকাল রাতে আবার কয়েকজন বড় সন্ত্রাসীকে গায়েব করে দিয়েছে। আমি তো শুনেছি তারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। যাই হোক, মানুষ খুন করা তো ঠিক না, কিন্তু পুলিশ যাদের ধরতে পারে নাই তাদেরকে তো কেউ না কেউ থামাবেই। আসলে কথা হলো, এই মাফিয়া কিংকে কেউ দেখেই নাই। কেউ বলে মুখে সবসময় মাস্ক করে থাকে। আমার তো মনে হয় সিনেমার হিরোদের মতো। আর দূর, মাফিয়া আবার হিরো হয় নাকি? পুরো শহরে আতঙ্কও আছে, আবার অদ্ভুত এক কৌতূহলও। মানুষ ভয় পায়, কিন্তু নামটা শুনলেই আগ্রহ নিয়ে কথা বলে। এদিকে ভার্সিটির ক্যাম্পাসেও একই আলোচনা চলছে। নিশি আর তার বান্ধবীরা ক্যান্টিনের পাশের বেঞ্চে বসে আছে, সবার হাতেই ফোন। একটা নিউজ ভিডিও চালু। শহরের রহস্যময় মাফিয়া কিং আবার আলোচনায়। উফ, কি শুরু হলো বলো তো? এসব মাফিয়াগুলো এমন করে কেন? মানুষ খুন করে আবার নায়ক সাজে। আমিও শুনেছি তারা মানুষের উপকারও করে। কি বলিস? গুন্ডা কখনো মানুষের ভালো করে না। কিন্তু দেখো, নিউজে তো বেশিরভাগ সময় খারাপ লোকেদের কথাই আসে। যারা অন্যায় করে তাদেরকে নাকি টার্গেট করে। তাই বলে খুন করা ঠিক? আমি শুধু ভাবছি মাফিয়াটার চেহারা দেখতে কেমন। হ্যাঁ রে, আমারও জানতে ইচ্ছে করে। নায়কদের মতো নাকি ভিলেনের মতো? একদম আমার মতো। সবাই চমকে পিছনে তাকালো। অয়ন 2 হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে,
মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। রাফি পাশে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে বলল, শুরু হয়েছে। একদম ফালতুমি করবে না, যাও এখান থেকে, সিরিয়াস কথা বলছি। আমিও তো সিরিয়াস কথা বলছি। তুমি আর সিরিয়াস? অবশ্যই, মাফিয়াটা একদম আমার মতো সুদর্শন। চারপাশে সাথে সাথে হাসির শব্দ উঠল। বান্ধবীরা মুখ চেপে হাসছে। একজন বলল, ভাই আত্মবিশ্বাস দেখ। তুমি আয়নায় নিজেকে বেশি দেখো মনে হয়। কারণ আয়না সুন্দর জিনিসই দেখায়। ভাই তুই একদিন নিজের কথাতেই প্রেমে পড়ে যাবি। সমস্যা নাই, আমি নিজেকেও ভালোবাসি। নিশি চোখ উল্টে অন্যদিকে তাকালো, কিন্তু তার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠেছে। অয়ন সেটা খেয়াল করতেই সামনে এসে বসে বলল, আচ্ছা আপু, আপনি কি সত্যি মাফিয়া কিংকে নিয়ে ভাবছেন? ভাববো না কেন, পুরো শহর ওকে নিয়ে কথা বলছে। যদি সামনে এসে দাঁড়ায়? তাহলে আগে জিজ্ঞেস করব মানুষ খুন করে কেমন লাগে। এক মুহূর্তের জন্য অয়নের চোখ বদলে গেল। একটা ঠান্ডা ছায়া নেমে এলো তার দৃষ্টিতে, কিন্তু পরের মুহূর্তেই সে আবার আগের মতো হেসে বলল, তারপর বলবো মুখে মাস্ক পরে ঘুরে বেড়ানো বন্ধ করতে। যদি আমার মতো সুদর্শন হয় তাহলে আরো আগে মাস্ক পরতে বলবো। ইস, এইভাবে অপমান করেন কিভাবে? কারণ তুমি বেয়াদব। কিন্তু একটা কথা জানেন? কি? মানুষ সবসময় ভিলেনকেই ভয় পায়, অথচ কখনো কখনো সেই ভিলেনই সবচেয়ে বেশি রক্ষা করে। কথাটা শুনে নিশি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, কারণ অয়নের চোখে হঠাৎ এমন কিছু ছিল যেটা সে আগে দেখেনি। গভীর অন্ধকার আর অদ্ভুত রহস্যময়। কিন্তু পরের মুহূর্তেই অয়ন আবার হেসে উঠল। আচ্ছা আপু, একটা কথা বলেন তো, আবার কি? যদি আমি সত্যি মাফিয়া কিং হতাম তাহলে কি আমার প্রেমে পড়তেন? চারপাশ আবার হো হো করে হাসিতে ভরে গেল। আর নিশি, সে রাগ দেখালেও তার বুকের ভিতর কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। দিনগুলো কেমন যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। আগে নিশির সকাল শুরু হতো ক্লাস, বন্ধু আর নিজের ব্যস্ততা নিয়ে। এখন সকাল হলেই তার চোখ অজান্তে ক্যাম্পাসে কাউকে খুঁজে বেড়ায়। আজও ভার্সিটির করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নিশি চারপাশে তাকালো, কিন্তু অয়নকে কোথাও দেখা যাচ্ছে না। তার বুকের ভিতর কেমন যেন খালি খালি লাগলো। সে সাথে সাথে বিরক্ত হয়ে নিজের মনেই বলল, ধুর, আমি ওকে খুঁজছি কেন? সে জোর করে অন্যদিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ পর আবার চোখ চলে গেল গেটের দিকে, আবার ক্যান্টিনের দিকে, আবার মাঠের দিকে। নিশি বিরক্ত হয়ে নিজের কপালে চাপড় দিল। আমার কি হয়েছে? কি হয়েছে তোর? কিছু না। কিন্তু তার নিজের কাছে ভালো লাগছে না, কারণ সে বুঝতে পারছে ছেলেটাকে একটু না দেখলেই সে মিস করতে শুরু করে। আর এই অনুভূতিটা তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে। নিশি নিজের মনেই বলতে লাগলো, একটা পিচ্চি ছেলের জন্য কেন এমন অনুভূতি হবে আমার? সারাদিন ফাজলামি করে, বিরক্ত করে, মাথা খারাপ করে দেয়, তারপরও কেন ওর কথাগুলো মাথা থেকে যায় না? তার মাথায় একের পর এক দৃশ্য ভেসে উঠছে। অয়নের দুষ্টু হাসি, আপনি প্রেমে পড়ে গেছেন, আপনি রেগে গেলে সুন্দর লাগে, আপনি আমাকে মিস করেন। নিশি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। উফ, অসহ্য ছেলে একটা। কিন্তু যতই নিজেকে গালি দিক, নিজের অনুভূতিটা চাপা দিতে পারছে না। বরং দিন যত যাচ্ছে ছেলেটা যেন আরো গভীরে ঢুকে যাচ্ছে তার মনে। এদিকে ভার্সিটির অন্য পাশে ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। আজকে সে অস্বাভাবিক চুপ। রাফি পাশে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। রাফি বলল, কিরে ভাই, আজকে এত শান্ত কেন? একটা সমস্যা হয়ে গেছে বন্ধু। আবার কি করলি? ভালোবাসার আর মানুষ পেলাম না। কি বললি? মনে হয় আমি সত্যি ওই রাগী আপুটার প্রেমে পড়ে গেছি। ইয়া আল্লাহ, শেষ পর্যন্ত তুইও শেষ। জানিস, আগে ভাবতাম শুধু মজা করি, কিন্তু এখন ওকে না দেখলে কেমন যেন লাগে। ও রাগ করলে ভালো লাগে, আমাকে ধমক দিলে ভালো লাগে, এমনকি ওর চোখ গরম করাটাও ভালো লাগে। ভাই পুরোই শেষ। কিন্তু সমস্যা কি জানিস? কি? আমি যদি গিয়ে বলি যে আমি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি, উনি তো বলবে আমি আবার বেয়াদবি করছি। সেটা অবশ্য ঠিক। অয়ন রেলিং এ হেলান দিয়ে নিচের দিকে তাকালো। ঠিক নিচেই নিশি তার বান্ধবীদের সাথে হাঁটছে। অয়ন তাকিয়ে থেকেই বলল, কিন্তু আমি তো সত্যি ভালোবেসে ফেলেছি। তার চোখে আজ অন্যরকম কিছু। সেই দুষ্টুমি আছে, কিন্তু তার ভিতরে লুকানো সত্যিকারের অনুভূতিও আছে। রাফি ধীরে বলল, তাহলে বলে দে। না বন্ধু, এখনই না। কেন? কারণ ও এখনো আমাকে শুধু ফাজিল একটা ছেলে ভাবেই চেনে। কথাটা বলতে বলতেই তার চোখের গভীরে অদ্ভুত এক ছায়া নেমে এলো। কারণ সে জানে, নিশি যদি কখনো তার আসল পরিচয় জানতে পারে, তাহলে হয়তো এই হাসি, এই ঝগড়া, এই অনুভূতিগুলো সব বদলে যাবে। কিন্তু তারপরও
সে নিজেকে থামাতে পারছে না, কারণ শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও শেষ পর্যন্ত একটা রাগী মেয়ের চোখেই হার মেনে ফেলেছে। রাত গভীর, শহরের ব্যস্ত রাস্তা অনেক আগেই ফাঁকা হয়ে গেছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। আকাশে কালো মেঘ জমে আছে, যেন আজকের রাতটাও অস্বাভাবিক কিছু অনুভব করছে। আর ঠিক এই রাতেই অয়ন আবার হারিয়ে গেছে তার সেই অন্ধকার জগতে। কালো গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামলো অয়ন। আজ তার মুখে কোনো দুষ্টু হাসি নেই, চোখে সেই ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি। কালো শার্টের হাতা গুটানো, হাতে গ্লাভস, কোমরে বন্দুক। তার সামনে একটা পুরনো ওয়্যার হাউস, ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসছে। অয়ন ধীরে ধীরে ভিতরে ঢুকতেই চারপাশে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। বস কোথায় ও? ভেতরে। অয়ন ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার বুটের শব্দ পুরো অন্ধকার ঘরটায় কেমন ভারী হয়ে প্রতিধ্বনি হচ্ছে। ভিতরে রুমে ঢুকতেই দেখা গেল একটা লোক চেয়ারের সাথে বাঁধা, মুখে রক্ত, শরীর কাঁপছে। লোকটা আর কেউ না, অয়নের বহু পুরনো শত্রু, যে বারবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যে কয়েকদিন আগেও তার আস্তানায় লোক পাঠিয়েছিল। লোকটা অয়নকে দেখেই ভয়ে কেঁপে উঠল। বস, ভুল হয়ে গেছে। অয়ন ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, ভুল? আমি আর করব না, প্লিজ আমাকে ছেড়ে দিন। মানুষ সবচেয়ে বড় মিথ্যা কখন বলে জানিস? কখন? যখন মৃত্যুকে সামনে দেখে বাঁচতে চায়। আমি পরিবার নিয়ে দূরে চলে যাব, আর কখনো আপনার সামনে আসব না। তুই সুযোগ পেয়েছিলি, প্লিজ বস। কিন্তু তুই আবার আমার বিরুদ্ধে খেলতে গেছিস। পুরো ঘর নিস্তব্ধ, শুধু লোকটার কান্নার শব্দ। গার্ডরাও চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে এই অবস্থায় অয়ন কাউকে ছাড়ে না। লোকটা মরিয়া হয়ে বলল, আমি ক্ষমতার লোভে করেছি, আমাকে মাফ করে দিন। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে কোমর থেকে বন্দুক বের করলো। বন্দুকটা দেখেই লোকটা পাগলের মতো কাঁদতে শুরু করলো। না বস, প্লিজ, আমার বাচ্চা আছে, আমি মরতে চাই না, একবার সুযোগ দিন। কিন্তু অয়নের চোখে কোনো পরিবর্তন নেই, বরং তার ভেতরের অন্ধকারটা যেন আরো গভীর হয়ে উঠছে। অয়ন ঠান্ডা গলায় বলল, এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে, একদল বিশ্বাস রাখে, আরেক দল বিশ্বাসঘাতকতা করে। সে বন্দুকটা লোকটার কপালে ঠেকালো। লোকটা কাঁদতে কাঁদতে চিৎকার করলো, বস প্লিজ। আর আমি বিশ্বাসঘাতকদের দ্বিতীয় সুযোগ দেই না। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর গুডুম পুলিশ শব্দ। পুরো ওয়্যার হাউস প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। সবকিছু আবার চুপ। লোকটা নিথর শরীরটা চেয়ারে ঝুলে পড়ল। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ একটা শব্দও করলো না। অয়ন কয়েক সেকেন্ড মৃতদেহটার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই, শুধু ভয়ঙ্কর শান্তি। অয়ন ঠান্ডা গলায় বলল, লাশ সরাও। জি বস। অয়ন ধীরে ধীরে পিছনে ফিরে হাঁটতে লাগলো। তার মুখে এখনো সেই ঠান্ডা ভাব, কিন্তু ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করলো। স্ক্রিনে ভেসে উঠলো একটা নাম, নিশি আপু। অয়ন থেমে গেল। তার চোখের ভয়ঙ্কর অন্ধকারটা যেন এক মুহূর্তে একটু নরম হয়ে এলো। কারণ এই মেয়েটাই একমাত্র মানুষ যার কথা মনে পড়লে শহরের সবচেয়ে নিষ্ঠুর মানুষটার বুকে অদ্ভুত এক শান্তি নামে। ওয়্যার হাউসের ভিতর তখনও গুলির বারুদের গন্ধ ভাসছে। গার্ডরা নিঃশব্দে সব পরিষ্কার করছে, আর অয়ন সে ফোনের স্ক্রিনের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। নিশি আপু কলিং। কয়েক সেকেন্ডের জন্য তার বুক কেমন থেমে গেল। এই মেয়েটা তাকে কখনো কল দেয়নি, বরং সবসময় রাগ, ধমক আর ঝগড়া। তাহলে আজ হঠাৎ? অয়ন ধীরে ধীরে বাইরে বের হয়ে এলো। রাতে ঠান্ডা বাতাস মুখে লাগতেই সে কল রিসিভ করলো। হ্যালো সিনিয়র আপু। ওপাশ কয়েক সেকেন্ড চুপ, তারপর নিশির কণ্ঠ ভেসে এলো। আজকে তার গলাটা অদ্ভুত শান্ত। দেখা করো। অয়ন পুরো হতবাক। সে ভেবেছিল আবার হয়তো ছাড়ি দিবে, কিন্তু এমন ভাবে কথা। অয়ন একটু থেমে বলল, এত রাতে হঠাৎ? একটু জরুরি, দেখা করো। অয়ন কয়েক সেকেন্ড চুপ হয়ে রইল, তারপর ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। আসছি। বস, কোনো সমস্যা? না, আজকে মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা হতে যাচ্ছে। গার্ড কিছুই বুঝলো না, কিন্তু অয়ন আর কিছু না বলে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর নিশিদের বাড়ির সামনে নিরিবিলি রাস্তা, চারপাশে প্রায় কেউ নেই। রাস্তার লাইটের হলুদ আলোয় দাঁড়িয়ে আছে নিশি। আজকে তার মুখে সেই রাগী ভাবটা নেই, বরং কেমন অস্থির লাগছে। সে বারবার নিজের আঙ্গুল চেপে ধরছে, যেন নিজেকেই সাহস দিচ্ছে। দূর থেকে বাইকের শব্দ ভেসে এলো। নিশির বুক কেঁপে উঠল। অয়ন বাইক থামিয়ে হেলমেট খুলল।
তার চোখে স্পষ্ট কৌতূহল। অয়ন বাইক থেকে নেমে ধীরে ধীরে সামনে এসে বলল, কি এমন কথা যে এত রাতে ডাকলেন? নিশি কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে চোখ নিচু করে গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। অয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। নিশি ধীরে ধীরে চোখ তুলে তার দিকে তাকালো। তার চোখে ভয়, লজ্জা আর অদ্ভুত এক সত্যি মিশে আছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। অয়ন একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বড় বড় হয়ে গেছে, মুখে কোনো কথা নেই, কারণ সে এটা কল্পনাও করেনি। এই রাগী মেয়েটা যে সবসময় তাকে বেয়াদব বলতো, সে আজ নিজের মুখে ভালোবাসার কথা বলছে। নিশি নার্ভাস হয়ে পড়ল। কিছু বলছো না কেন? আরে বাবা, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। কেন? আপনি যদি ভাবতেন আমি আবার ফাইজলামি করছি। আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন তোমাকে এত মনে পড়ে। অয়ন ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। তার চোখে আজকে অদ্ভুত নরম সে দুষ্টু ভাব আছে, কিন্তু ভিতরে সত্যিকারের অনুভূতি। অয়ন নিচু গলায় বলল, তাহলে সত্যি প্রেমে পড়ে গেছেন সিনিয়র আপু? আবার শুরু করো না। কি করব, বিশ্বাসই হচ্ছে না। একটা কথা বলো, হুম? তুমি কখন থেকে আমাকে ভালোবাসো? যেদিন প্রথম ধাক্কা খেয়ে আপনার সাথে পড়ে গেছিলাম সেদিন থেকেই মনে হয় শেষ। তুমি সবকিছুতেই ফাজলামি করো। না, আজকে না, এবার থেকে সত্যি করে ভালোবাসবো। নিশি কয়েক সেকেন্ড তার হাতের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের হাতটা অয়নের হাতে রাখলো। আর ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটার প্রথমবারের মতো সত্যিকারের শান্তি অনুভব করলো। সমাপ্ত।